সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আজকে রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে সব শিক্ষার্থী আছো সবাইকে আজকের ক্লাসে অভিনন্দন এবং সাধুবাদ জানাই। এবং যারা শিক্ষক মহোদয় আছেন, যারা এই ক্লাসটি দেখছেন, এবং অন্যান্য পেশাজীবী যারা এই ক্লাসটি দেখছেন, তাদেরকেও অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা গত দিনের আলোচনার মতোই আজকেও আমরা যৌথ মূলধনী কোম্পানির যেটা পঞ্চম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আমরা ছিলাম আলোচনায়। তার ধারাবাহিকতায় পরবর্তী কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে আছে ঋণপত্রের ধারণা এবং শ্রেণীবিভাগ, কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি এবং বাংলাদেশে কোম্পানি সংগঠনের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আমরা আজকে আলোচনা করব। গত দিনের বা অন্যান্য দিনের মতনই আমি সুশান্ত রায় চৌধুরী, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ রাজশাহী আছি আপনাদের সাথে। তে চলুন দেখা যাক যে আজকে আমাদের আলোচ্য সূচিতে বা আলোচনার পসরাতে কি কি আছে আমরা একটু এক ঝলকে দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার শিখন ফলে যে বিষয়টি আছে সেটা হলো আজকে আলোচনা শেষে ঋণপত্রের ধারণা, শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে এবং কোম্পানির বিলোপ সাধনের ধারণা এবং এর পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। তার মানে কোম্পানি যদি বন্ধ করে দিতে হয়, কোম্পানি তো চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, সেই কোম্পানি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কোম্পানিগুলো কি কারণে বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দিতে হয়, এই বন্ধ হওয়ার প্রক্রিয়াগুলো জানা যাবে। আর বাংলাদেশে কোম্পানি সংগঠনের বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আমরা আজকে আলোচনা করব। আজকে যে আলোচ্য সূচিতে বা শিখন ফলের মধ্যে যে বিষয়গুলো আছে আজকে খুব ভাইটাল বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের দেশকে যদি আগিয়ে নিতে চাই তাহলে বিজনেস বা শিল্প ইন্ডাস্ট্রির বিকল্প নাই, উদ্যোক্তার বিকল্প নাই। গতকাল একটা কোটেশন দেখলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস এর একটা কোটেশনটা এইরকম বক্তব্য যে আমরা চাকরির পিছনে সবাই ছুটি। এইটা মানে অন্যের নিকট যে নিজের গোলামি খাটার জন্য, মানে মূল অর্থটা মানে চাকরি করার জন্য ছুটি। তার মানে এটাও আধুনিক একটা দাসত্ব বোধ। কিন্তু আমরা কেউ কিছু টাকা নিয়ে বা কারো কাছে টাকা চাই না, কারো কাছে যে চাকরি চাই, যে আমাকে কিছু সাহায্য করুন, অর্থ দিন, মূলধন দিন, আমি উদ্যোক্তা হব, আমি কাজ সৃষ্টি করব, এই ধরনের কথা আমরা বলি না, করতেও চাই না। এই মাইন্ডসেটটা আমাদের অধিকাংশ নাই বা আমরা তোমাদের মধ্যে তৈরি করতে পারি না। এইটা একটা বড় সমস্যা বা আমাদের সমাজ ব্যবস্থায় এরকম করতে চাই না। ছোটবেলা থেকেই আমরা এই মাইন্ডসেট নিয়ে বড় হই যে আমরা চাকরি করব, চাকর হব, কিন্তু আমি চাকরি দেব, এই ধরনের চিন্তা ভাবনা আমরা করি না। যাই হোক, এই জন্যে একটা দেশকে আগিয়ে নিতে হলে যৌথ মূলধনী কোম্পানি মানে বড় পরিসরের ইন্ডাস্ট্রি ছাড়া, শিল্প ইন্ডাস্ট্রি ছাড়া আগিয়ে নেওয়াটা খুব কঠিন। তা আজকে আলোচনার মধ্যে এই বিষয়গুলো আসবে। তাহলে আমরা আসি প্রথমে ঋণপত্রের। আমরা গতদিনে পড়েছি কি বিষয়? শেয়ার এবং শেয়ারের শ্রেণীবিভাগ নিয়ে। শেয়ারের মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করতে পারি দীর্ঘমেয়াদী, এবং আমরা ঋণপত্রের মাধ্যমে করতে পারি। তাহলে ঋণপত্রের ধারণাটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আসি তাহলে স্লাইডে দেখো, লক্ষ্য করো, পাবলিক লিমিটেড কোম্পানি যে দলিলের মাধ্যমে জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করে সে দলিলকে ঋণপত্র বলে। সহজ সহজ সরল কথা। কিরকম? ঋণপত্র হলো মানে আমি অন্যের কাছ থেকে যে ধারটা নিচ্ছি বা ঋণ নিচ্ছি তার একটা ডকুমেন্টস দিতে হবে, তো একটা কাগজ দিতে, প্রমাণপত্র দিতে হবে। আমরা কারো কাছ থেকে কাগজ নিতে গেলে, অর্থ নিতে গেলে, কিছু নিতে গেলে যে প্রমাণপত্র দিতে হয়, সেই কোনো প্রমাণপত্র বা দলিলের মাধ্যমে যে অর্থটা সংগ্রহ করে, ঋণটা সংগ্রহ করে, সেই দলিলকেই ঋণপত্র বলে। তাহলে মূল কথা হলো যে দলিলের মাধ্যমে, যে কাগজের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি ঋণ গ্রহণ করে সেটাকে ঋণপত্র বলে।
প্রিয় শিক্ষার্থী, এখানে একটা ব্যাপারটা হলো আধুনিক অর্থ ব্যবস্থায় এখন ঋণপত্র আর কাগজে নাই। আগে একটা কাগজের দলিল দিয়ে বা একটা ডকুমেন্টস দিয়ে নেওয়া হতো, যেরকম শেয়ার সার্টিফিকেট আগে দেওয়া হতো, আগে ঋণপত্রের সার্টিফিকেট দেওয়া হতো, সেটা দিয়ে নেওয়া হতো। কিন্তু এখন সব ঋণপত্রই বলি আর শেয়ার বলি ইলেকট্রনিক্স হয়ে গেছে। শেয়ার মার্কেটে যে ঋণপত্র বিক্রি হয় বা শেয়ার বিক্রি হয় সেটা ইলেকট্রনিক্স শেয়ার হয়ে গেছে। এই জন্যে ব্রোকারেজ হাউসের মাধ্যমে এগুলো কেনাকাটা করতে হয়। এইটা ইলেকট্রনিক্স হওয়ার জন্যে তোমার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের মতো বিও অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে চলে যায়। এখন আর এই দলিলটা ইলেকট্রনিক্স দলিল হয়ে গেছে, এইটা আর কাগজে নাই, ঋণপত্রগুলো কাগজে নাই। কিন্তু মূল কনসেপ্টটা হলো যে আমরা ঋণ যে গ্রহণ করব তার বিনিময়ে যে প্রমাণপত্র স্বরূপ কিছু একটা দিয়ে থাকি, সেটাই হলো ঋণপত্র বা ঋণপত্রের দলিল। যে দলিল দিই সেটাই ঋণপত্র। তার মানে আমরা অর্থ সংগ্রহ করব, ঋণ নেব, ঋণের প্রমাণ স্বরূপ আমি যে কাগজটা আবার দিলে আমার ঋণটা ফেরত দেব, যে হ্যাঁ ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটাই হলো ঋণপত্র। ক্লিয়ার? আমরা আসি এখন ঋণপত্রের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী, অনেক ধরনের শ্রেণী বিভাগ আছে ঋণপত্রের, সেগুলো নেচার ভেদে, প্রকৃতি ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে সেগুলো আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে 1 নম্বর জামিনের ভিত্তিতে। ঠিক আছে, এই কথাটা আমাদের গ্রাম বাংলায় বা বিভিন্ন জায়গায় আমাদের প্রচলিত আছে, জামিনদার হওয়া। ঠিক আছে, আমি তোমাকে টাকা দিব, জামিন কে হবে, জামিনদার কে হবে, গ্যারান্টার কে হবে। মোট কথা হলো গ্যারান্টি নেওয়া, গ্যারান্টি দেওয়া বা গ্যারান্টার হওয়া, এটাই হলো জামিনের ভিত্তিতে। জামিনের ভিত্তিতে ঋণপত্রকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা সাধারণ ঋণপত্র আর একটা বন্ধকি ঋণপত্র। প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় অডিয়েন্স, প্রথমত হলো সাধারণ ঋণপত্র। সাধারণ ঋণপত্রে সাধারণত জামিনদার থাকে না, কোনো সম্পদ প্রিয় শিক্ষার্থী, সাধারণ ঋণপত্রের ক্ষেত্রে এখানে এই ঋণপত্রের এগেনস্টে কোনো সম্পদ বা সম্পত্তি বন্ধক থাকে না। তার মানে বন্ধক ফ্রি ঋণপত্র। ক্লিয়ার? আর একটি হলো বন্ধকি ঋণপত্র। সাধারণ ঋণপত্রে কোনো বন্ধক থাকে না, বন্ধক ফ্রি থাকে। দ্বিতীয়টা হলো বন্ধকি ঋণপত্র, যে ঋণপত্রের বিপরীতে কোনো সম্পদ বা সম্পত্তি বন্ধক রাখে। সেটা ঋণপত্রে উল্লেখ থাকে যে এই ঋণের অর্থের বিনিময়ে যদি না থাকে, না দিতে পারে, তাহলে অমুক অমুক সম্পদ বিক্রি করে। তার মানে আমরা কোনো কিছু গ্রাম বাংলায় যে বন্ধক রেখে ঋণ নিই, এইরকম কোন ঋণপত্রের যদি বন্ধকি ঋণপত্র হয়, তাহলে ওই ঋণপত্রে উল্লেখ থাকে ওই কোম্পানির কোন কোন সম্পদ এখানে বন্ধক আছে এই অর্থের এগেনস্টে। এটা হলো বন্ধকি ঋণপত্র। ক্লিয়ার? তাহলে একটা সাধারণ ঋণপত্র আর একটা বন্ধকি ঋণপত্র। সাধারণ ঋণপত্রে হলো কোনো কিছু বন্ধক থাকে না, আর বন্ধকি ঋণপত্রে বন্ধক থাকে। এখন দ্বিতীয় পর্যায়ে হলো পরিশোধের ভিত্তিতে। পরিশোধের ভিত্তিতে মানে আমি টাকাটা, ঋণের টাকাটা পরিশোধ করব কি করব না। প্রিয় শিক্ষার্থী, পরিশোধের ভিত্তিতে ঋণপত্র হলো দুই রকমের। একটা হলো পরিশোধ্য ঋণপত্র আর একটা অপরিশোধ্য ঋণপত্র। পরিশোধ্য ঋণপত্র কি রকম? যেটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেটাকে আবার মেয়াদি ঋণপত্র বলা যায়। একটা নির্দিষ্ট মেয়াদ পর এর মূল টাকাটা পরিশোধ করা হয়, এটা হলো পরিশোধ্য ঋণপত্র। আর আরেকটা হলো অপরিশোধ্য ঋণপত্র। ধরো যে একটা ঋণপত্র 20 বছরের জন্য, তাহলে 20 বছর পর তার মূল টাকাটা কোম্পানি ফেরত দেবে। প্রতি বছর তো সুদ দেবেই, এবং সুদের এগেনস্টে একটা মেয়াদ শেষ হলে তার মূল টাকাটা পরিশোধ করবে। অপরিশোধ্য ঋণপত্র, যে ঋণপত্র পরিশোধ করা হয় না, এখানে মেয়াদ থাকে না। ঠিক আছে, মেয়াদি নয়। তার মানে হলো অপরিশোধ্য ঋণপত্র তখনই পরিশোধ করা হয় যদি কোম্পানি বন্ধ হয়, দেউলিয়া হয়, বা কোনো কারণে কোম্পানির বিলোপ সাধন ঘটে, তখনই এই অপরিশোধ্য ঋণপত্র পরিশোধ করা হয়।
তার মানে অপরিশোধিত ঋণপত্রে কোনো মেয়াদ উল্লেখ থাকে না। এটা সাধারণত যে কোম্পানি বন্ধ হয়ে গেলে, দেউলিয়া হয়ে গেলে, বিলোপ সাধন হয়ে গেলে তখন ওই সময়ে এই ঋণের অর্থ পরিশোধ করা হয়, তাছাড়া করা হয় না। ক্লিয়ার? তাহলে পরিশোধ্য ঋণপত্রের মেয়াদ উল্লেখ থাকে, সেই মেয়াদ শেষে তার ফেস ভ্যালু বা বুক ভ্যালুটা ফেরত দেওয়া হয়। আর অপরিশোধিত ঋণপত্রের নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকে না। এই ঋণপত্র যদি বিলোপ সাধন ঘটে, বন্ধ হয়ে যায় কোম্পানি, তখন গা পরিশোধ করা হয়। ক্লিয়ার? এখন তালিকাভুক্তির ভিত্তিতে নিবন্ধিত ঋণপত্র আর অনিবন্ধিত ঋণপত্র। তালিকাভুক্তির ভিত্তিতে ঋণপত্র আবার নিবন্ধিত হলো যে ঋণপত্র রেজিস্টার, নাম, ঠিকানা, এটা রেজিস্টার। যেরকম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যে ঋণপত্রগুলো ছাড়া আছে সেই ঋণপত্রগুলো হলো নিবন্ধিত। আবার অনেক কোম্পানি অনিবন্ধিত ঋণপত্র ছাড়তে পারে। যেরকম অনেক কোম্পানি ব্যক্তিগতভাবে জামিনের ভিত্তিতে বা কোনো স্ট্যাম্পে লেখাপড়া করে ঋণ নিতে পারে, সেগুলো হলো অনিবন্ধিত ঋণপত্র। তাহলে নিবন্ধিত ঋণপত্র কোনো সংস্থার কাছে, মানে মূল কথা হলো স্টক এক্সচেঞ্জ কমিশনের কাছে নিবন্ধন করা আছে, সেটা হলো নিবন্ধিত ঋণপত্র। আর অনিবন্ধিত ঋণপত্র হলো যেরকম দেখবে যে শেয়ার মার্কেটে যে বন্ড গুলো আছে সেগুলো নিবন্ধিত। তাহলে এগুলো ছাড়া কি ঋণপত্র নাই? আছে। তাহলে ওগুলো অনিবন্ধিত। কোনো বিজনেসম্যান আর একজন বিজনেসম্যানের কাছে যখন ধার করে বা কোনো ব্যাংকের কাছে ধার করে, সেগুলো নিবন্ধন থাকে না, অনিবন্ধিত। ঠিক আছে? এখন অন্যান্য ঋণপত্রের মধ্যে আছে পরিবর্তনীয় ঋণপত্র আর বাহক ঋণপত্র। প্রিয় শিক্ষার্থী, তাহলে পরিবর্তনীয় ঋণপত্র হলো যে ঋণপত্র পরিবর্তনীয়। তার মানে একটা কোনো শর্ত সাপেক্ষে বা কোনো নির্দিষ্ট মেয়াদ পর যে ঋণপত্রকে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয় সেটা হলো পরিবর্তনীয় ঋণপত্র। কথা বোঝা গেল? পরিবর্তনীয় যে ঋণপত্র আমি ছাড়লাম, কিন্তু আমি কন্ডিশন বললাম এইটা 10 বছর আমি সুদ দেব এবং 10 বছর পর এটা মূলধনে রূপান্তর করা হবে, মানে সাধারণ শেয়ারে রূপান্তর করা হবে, কনভার্টেবল ঋণপত্র। তাহলে এই পরিবর্তনীয় ঋণপত্র এরকম। আর বাহক ঋণপত্র হলো যে ঋণপত্র যার কাছে থাকবে সেই ঋণপত্রের মালিক, সেটা হলো বাহক ঋণপত্র। যেরকম প্রিয় শিক্ষার্থী, যেরকম ধরো আমি একটা ঋণপত্র কিনলাম একটা কোম্পানির, কিনে আমি আবার আরেকজনের এক্স নামে একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিলাম, এক্স আবার ওয়াই এর কাছে বিক্রি করে দিল। তাহলে যার কাছে থাকবে সেই এই ঋণপত্রের মালিক। তার মানে বাহক ঋণপত্র, যেরকম আমরা অনেক সময় চেক ব্যবহার করি, বাহক চেক, এটা তোমরা সেকেন্ড ইয়ারে ব্যাংকিং এ পড়বে চেকের প্রকারভেদের মধ্যে। তো এইরকম চেক আছে যে চেকটা অন্যকে ট্রান্সফার করা যায় না ক্রস চেক হলে, আর বাহক চেক হলে যার কাছে থাকবে সেই হলো ওই চেকের মালিক, সে টাকা তুলতে পারবে। এইরকম ঋণপত্রেরও আছে যে ঋণপত্রটা যার কাছে থাকবে সেই ওই ঋণপত্রের মালিক, সেই ইন্টারেস্ট পাবে, সেই মূল টাকাটা নির্দিষ্ট মেয়াদ পর ফেরত পাবে। তাহলে এইরকম নেচার যেগুলো ঋণপত্রে, সেগুলো হলো ঋণপত্র হলো বাহক ঋণপত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী, ঋণপত্রের শ্রেণী বিভাগগুলো আমরা দেখলাম, বুঝলাম। এখন আমরা আসি যৌথ মূলধনী কোম্পানির অবসায়ন বা বিলোপ সাধনের ধারণা। তাহলে প্রিয় শিক্ষার্থী, যৌথ মূলধনী কোম্পানি অবসায়ন মানে বন্ধ হয়ে যাওয়া, বিলোপ সাধন মানে বন্ধ হয়ে যাওয়া। কি কি কারণে, এর ধারণাটা কি, কখন? আমরা সাধারণত বলেছি পড়ার সময় যৌথ মূলধনী কোম্পানি হলো চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটা কোম্পানি। এটা নিজের নামে, নিজের সিলমোহরে চলে, নিজেই স্বয়ংসম্পন্ন। কারণ ঘটনা হচ্ছে কারো নামে চলে না, চিরন্তন অস্তিত্ব, আইন দ্বারা শ্রেষ্ঠ। কিন্তু এই প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যেতে পারে। যার সৃষ্টি আছে, শুরু আছে, তার শেষও আছে, হতে পারে, বন্ধ হতে পারে, তারপরে অবসায়ন ঘটতে পারে, বিলোপ সাধন করতে পারে। কেন? এর ধারণা কি? একটি আইনানুগ প্রক্রিয়ার দ্বারা, একটা আইনানুগ প্রক্রিয়া মানে অবসায়ন বা বিলোপ সাধন হলো একটা প্রক্রিয়া, আইনানুগ প্রক্রিয়া। সেটা কি আইনানুগ? বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন অনুসারে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা
কোম্পানি আইনগত সত্তার বিলোপ সাধন ঘটে। তাহলে কোনো কোম্পানির যদি আইনগত প্রক্রিয়ার দ্বারা তার সত্তার বিলোপ সাধন, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সেই অস্তিত্বের যদি বিলোপ সাধন করা হয় ঘটে, তাহলে সেইটাকে বিলোপ সাধন বলবে বা অবসায়ন বলে। আইনানুগ প্রক্রিয়া, এটা আরেকটা এমন আইনানুগ প্রক্রিয়া, দায় নির্ধারণ, সম্পত্তি বিক্রয়, পাওনাদারের দায় পরিশোধ করার প্রক্রিয়া। এটা এমন একটা প্রক্রিয়া যে অবশিষ্টাংশ হতে শেয়ার হোল্ডারদের মধ্যে আনুপাতিক হারে লভ্যাংশ বন্টন করা হয় এবং কোম্পানির নিবন্ধন বাতিল হয়ে যায়। এই প্রক্রিয়াটাই হলো কোম্পানির অবসায়ন বা বিলোপ সাধন প্রক্রিয়া। তাহলে আমি কি বললাম? তাহলে কোম্পানির অবসায়ন বা বিলোপ সাধন আইনানুগ এমন একটি আইনানুগ প্রক্রিয়া যেটা কোম্পানি আইন অনুসারে সংগঠিত হয় এবং এই আইন অনুসারে কোম্পানির আইনগত সত্তার বিলোপ সাধন করা হয়। এই আইন অনুসারে, আইনগত প্রক্রিয়া অনুসারে দায় দেনা মানে ধার কতটুকু আছে সেইটা নির্ধারণ করা হয়, সম্পত্তি বিক্রয় করা হয় এবং পাওনাদারদের দায় পরিশোধ করা হয়। যারা টাকা অর্থ পাবে তাদেরকে তাদের অর্থ ফেরত দেওয়া হয় এবং অবশিষ্ট যদি কিছু থাকে তাহলে সেখান থেকে শেয়ার হোল্ডারদের মধ্যে আনুপাতিক হারে অর্থ বন্টন করা হয় এবং কোম্পানির নিবন্ধন, সর্বশেষ কোম্পানির নিবন্ধন বাতিল হয়ে যায়। তার মানে ওই নামে আর কোনো কোম্পানি থাকে না, চলতে পারে না। তাহলে এই সামগ্রিক প্রক্রিয়াটাই হলো কি প্রক্রিয়া? কোম্পানির অবসায়নের প্রক্রিয়া, বিলোপ সাধনের প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, তাহলে কোম্পানির বিলোপ সাধন আমরা বুঝলাম। তো বিলোপ সাধন অর্থ হলো কোম্পানি বন্ধ হয়ে যাওয়া, তার অস্তিত্ব নিঃশেষ হয়ে যাওয়া, তার নিবন্ধন বাতিল হয়ে যাওয়া। এখন এটা কিভাবে হয়? একবার স্টার্ট হলে তো চিরন্তন অস্তিত্ব শেষ হয় না, কিন্তু কিভাবে কি কি পরিস্থিতিতে এই অবসায়ন ঘটতে পারে বা বিলোপ সাধন ঘটতে পারে সেটা আমরা এখন আলোচনা করব, সেটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি কোম্পানির বিলোপ সাধন পদ্ধতিটা ঘটে কোম্পানি আইনের বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইনে 234 এক ধারা মোতাবেক এই বিলোপ সাধন প্রক্রিয়াটা সংগঠিত হয়। এখন এটা তিনটি ভাবে হয়। তাহলে আমরা পর্যায়ক্রমে আমরা দেখি। প্রথমে হলো আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসায়ন। আদালত কর্তৃক মানে আমাদের কোর্ট, আমাদের বিচার বিভাগের কোর্ট যখন আদেশ দেয় যে এই কোম্পানিটা আর চালানো সম্ভব নয়, এটা বন্ধ করুন বা করতে হবে। কেন? শেয়ার মালিক, পাওনাদার বা নিবন্ধক এই তিনটা পক্ষের যে কেউ যদি আবেদন করে, তার গ্রাউন্ড থাকে, আবেদনের প্রেক্ষিতে আদালত বাধ্যতামূলক অবসায়নের আদেশ দিতে পারেন। এই বিধান কোম্পানি আইনের 162 ধারায় উল্লেখ আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখলাম? আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসায়নের বিষয়গুলো ঘটে। সে একটা পক্ষ হলো শেয়ার মালিক, দ্বিতীয় পক্ষ হলো পাওনাদার, তৃতীয় পক্ষ হলো নিবন্ধক। এই তিনটি পক্ষের যে কেউ যদি এক বা একাধিক পক্ষ যদি আদালতের কাছে আবেদন করে এবং তার যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে আদালত এই প্রতিষ্ঠান কোম্পানি বন্ধ করার আদেশ দিতে পারেন। এখন 241 ধারা অনুসারে বিলোপ সাধন কি কি কারণে ঘটতে পারে, এই বাধ্যতামূলক অবসায়ন ঘটতে পারে বা বিলোপ সাধন ঘটতে পারে, তার কতগুলো পয়েন্ট আমি এখানে উল্লেখ করছি। প্রিয় শিক্ষার্থী, দেখো, 1 নাম্বার, কোম্পানি কর্তৃক গৃহীত বিশেষ সিদ্ধান্তের প্রেক্ষিতে। এখন কোম্পানি শেয়ার হোল্ডাররা নিজেরাই বিশেষ কোনো সিদ্ধান্ত নিয়েছে যে না, কোম্পানি এখন চালানো সম্ভব নয়, এই যে কোনো কারণে, যে লোন বেড়ে গিয়েছে বা আমরা আর চালাবো না, অধিকাংশ শেয়ার হোল্ডারেরা যদি একটা বিশেষ সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আদালতে যদি আবেদন করে তাহলে হতে পারে। সংবিধিবদ্ধ সভা অনুষ্ঠান করতে ব্যর্থ হলে, প্রতি বছর যে এজিএম অনুষ্ঠান, অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হয়, সেই অ্যানুয়াল জেনারেল মিটিং করতে ব্যর্থ হচ্ছে কোম্পানি পরপর, যদি ব্যর্থ হয় তাহলে সেইটা আদালতে আবেদন করলে সেইটা কোম্পানি বন্ধ করার অনুমতি দিতে পারে বা আদেশ দিতে পারে। সেকেন্ড গেল। থার্ড, নিবন্ধিত হওয়ার 1 বছরের মধ্যে কার্য আরম্ভ করতে না পারলে, কোন কোম্পানি নিবন্ধন পেল,
রেজিস্ট্রেশন পেল কিন্তু পাওয়ার 1 বছরের মধ্যে কাজ শুরু করতে পারেনি, মানে কোম্পানি গঠনের পর, মানে যেদিন রেজিস্ট্রেশন পাবে সেটা হলো কোম্পানি গঠনের দিন, সেই দিন নিবন্ধিত হওয়ার পর থেকে 1 বছরের মধ্যে যদি কাজ আরম্ভ করতে না পারে, কোম্পানির কার্যক্রমগুলো স্টার্ট করতে না পারে, তাহলে কোম্পানি বাধ্যতামূলক অবসায়ন বা বিলোপ সাধন ঘটতে পারে। সর্বনিম্ন সদস্য সংখ্যা হ্রাস পেলে সর্বনিম্ন সদস্য সংখ্যা হ্রাস পেলে, তার মানে সর্বনিম্ন সদস্য সংখ্যা, সেটা প্রাইভেট লিমিটেড হোক পাবলিক লিমিটেড হোক, তার সর্বনিম্ন যে প্যারামিটার আছে সদস্য সংখ্যার, তার চেয়েও যদি কম হয়ে যায়, তাহলে কোম্পানি বাধ্যতামূলক অবসায়ন হতে পারে, আদালত আদেশ দিতে পারে। ঋণ পরিশোধ করতে অসমর্থ হলে বা পেলে, তার মানে হলো এখানে হলে হবে ঋণ পরিশোধ করতে অসমর্থ হলে, তার মানে হলো প্রিয় শিক্ষার্থী, কোম্পানি ঋণ নিয়েছে, ভালো কথা, কোম্পানি কাজ করছে, স্টার্ট করেছে, কার্যক্রম করছে, কিন্তু ঋণ পরিশোধ, ঋণের সুদ পরিশোধ করতে পারছে না, ঋণের মূল অর্থ পরিশোধ করতে পারছে না। এখন পাওনাদার যারা, তারা এখন আবেদন করেছে আদালতে যে আমাদের ঋণ পরিশোধ করছে না এই কোম্পানি, আমরা ঋণ পাবো, ঋণের সুদ পাবো এবং ঋণের আসল পাবো, এই সময়ে কিন্তু আমাদের দিচ্ছে না, গড়াচ্ছে। তো যদি করে, সেই ঋণ পরিশোধে যদি ব্যর্থ হয়, তাহলে আদালত বাধ্যতামূলকভাবে অবসায়নের নির্দেশ দিতে পারে, আদেশ দিতে পারে। আদালত কর্তৃক বিলোপ সাধনই যুক্তিসঙ্গত মনে করে। আদালত যদি এই কারণগুলো সহ যদি অন্য কোনো কারণও থাকে এবং যদি আদালত যুক্তিসঙ্গত মনে করেন যে হ্যাঁ, এইটা বন্ধ করে দেওয়াই শ্রেয় এবং এটা বন্ধ হওয়াই উচিত, এতে মালিক পক্ষ, পাওনাদার পক্ষ বা সরকার পক্ষ, আর্থসামাজিক ক্ষেত্র, সোশ্যাল সিস্টেম এইটা লাভবান হবে। এমন হতে পারে কোম্পানিটা ভালো উদ্দেশ্য তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে এর কার্যক্রমটা অবৈধ, অনৈতিক কাজ করছে, যেটা সমাজ ব্যবস্থায় খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে, খারাপ কাজ করছে, সমাজের জন্য খারাপ, তাহলেও আদালত নির্দেশ দিতে পারেন বাধ্যতামূলক। তাহলে মোট কথা হলো, আদালত যদি যুক্তিসঙ্গত মনে করেন, তাহলে এই বাধ্যতামূলক অবসায়নের বা বিলোপ সাধনের নির্দেশ দিতে পারেন বা আদেশ দিতে পারেন, তাহলে বাধ্যতামূলকভাবে বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠান। দ্বিতীয় প্রক্রিয়া আমরা আসি, স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। স্বেচ্ছাকৃত বিলোপ সাধন আদালতের হস্তক্ষেপ ছাড়াই হয়। সেটা কি? 290 এর 1 ধারা মোতাবেক, 200 আদালতের হস্তক্ষেপ ছাড়া 290 এর কোম্পানি আইনে 290 এর 1 ধারা মোতাবেক যদি সদস্যগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন হয়, মানে শেয়ার হোল্ডারেরা নিজেরাই চাচ্ছে আমরা এই কোম্পানি আর চালাবো না, কোম্পানির কার্যক্রম রাখবো না, কোম্পানিটা বন্ধ করে দিব, আমরা আমাদের টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে নিব, কিংবা এই কোম্পানি বন্ধ করে এই অর্থটা দিয়ে আমরা এই ব্যবসা চলছে না ভালো, আমরা অন্য ব্যবসা করব। যদি এইরকম মনে করে সদস্যরা, শেয়ার হোল্ডারেরা যদি মনে করে যে আমরা এই কোম্পানি আর চালাবো না, তাহলে বিলোপ সাধন করতে পারে। পাওনাদার কর্তৃক স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, যদি পাওনাদার বেশি হয়ে যায়, যদি মনে করে এই কোম্পানিকে আর আমরা সুযোগ দেব না, কোম্পানির সম্পদের তুলনামূলক পাওনাদার অনেক বেশি হয়ে গেছে, পাওনাদারদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, তাহলে পাওনাদারেরা বলতে পারে তোমাদের কোম্পানি চালানোর দরকার নাই, আমাদের টাকা পয়সা দিয়ে দাও, আমরা আর তোমাদেরকে সুযোগ দিব না, আমাদের টাকা ফেরত দাও। তাহলে যদি ধরো 10 কোটি টাকার মূলধন আছে, এখন 8 কোটি টাকাই হলো পাওনাদারদের, তাহলে 8 কোটি টাকা যদি পাওনাদার নিয়ে নেয়, তাহলে তো ওই প্রতিষ্ঠান আর থাকবে না, চলবে না। কিংবা দেখা যাচ্ছে 10 কোটি টাকা মূলধন ছিল, এখন পাওনাদারের সুদ আসলে 12 কোটি টাকা হয়ে গেছে, তাহলে তো ওইখানে আর কোম্পানির শেয়ার হোল্ডারদের কোনো অস্তিত্বই থাকবে না, থাকবে, পাওনাদার বেশি হয়ে গেছে। তাহলে সদস্যগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন হতে পারে, আবার পাওনাদার কর্তৃক স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, এই দুই প্রক্রিয়ায় স্বেচ্ছাকৃত বিলোপ সাধন হতে পারে। পাওনাদার কর্তৃক স্বেচ্ছাকৃত বিলোপ সাধন হতে গেলে অবশ্যই পাওনাদারদের পাওয়ার বেশি হতে হবে এবং পাওনাদারদের টাকার পরিমাণটা
বেশি হতে হবে, যেটা পাওনাদার পরিশোধ করতে পারছে না, এই রকম সিচুয়েশন হতে হবে। তাহলে সেক্ষেত্রে 286 কোম্পানি আইনের 286 এক ধারা মোতাবেক কি কি ভাবে হতে পারে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন? এই দুই পক্ষের ইচ্ছাতে হতে পারে, কিন্তু প্রক্রিয়াটা কি? সাধারণ সিদ্ধান্ত, এজিএম এ অ্যানুয়াল জেনারেল মিটিং এ শেয়ার হোল্ডারেরা সাধারণ সিদ্ধান্ত নিয়ে করতে পারে, এটা বন্ধ করে দিতে পারে যে না, আমাদের এই বিজনেসটা চলছে না, আর চালানো সম্ভব নয়, আমাদের পাওনাদার বেশি হয়ে গেছে। দুইভাবে হতে পারে যে আমরা আর চালাবো না, আমাদের প্রতিষ্ঠানে পাওনাদার বেশি হয়নি, কিন্তু আমরা এই প্রতিষ্ঠান আর চালাবো না, লস হয়ে যাচ্ছে, আমরা পাওনাদার পরিশোধ করে আমরা টাকা পয়সাগুলো ভাগ বাটোয়ারা করে নিই, সাধারণ সিদ্ধান্ত। আবার এমন হতে পারে যে পাওনাদারের চাপের জন্য আমরা আর চালাতে পারছি না, আমাদের নিজস্ব মূলধন আর বিনিয়োগ করা সম্ভব নয়, পাওনাদার পরিশোধ করতে হবে, পাওনাদারের অর্থের পরিমাণ বেড়ে গেছে, সাধারণ সিদ্ধান্তে এইটা পাশ করে বন্ধ করা যেতে পারে। বিশেষ সিদ্ধান্ত নিতে পারা যায়, স্পেশাল কোনো সিদ্ধান্ত, স্পেশাল কোনো মিটিং এজিএম ডেকে এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অতিরিক্ত সাধারণ সিদ্ধান্ত হতে পারে, অ্যাডিশনাল জেনারেল মিটিং এ হতে পারে, সেখানেও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই তিন রকমের সিদ্ধান্ত নিয়ে আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারি। তাহলে এটা স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি কোম্পানি বিলোপ সাধন পদ্ধতির আদালতের তত্ত্বাবধানে। আদালতের আদেশে একটা হলো, আর স্বেচ্ছাকৃত হলো, আর আদালতের তত্ত্বাবধানে। আদালতের তত্ত্বাবধানে অবসায়ন ঘটে কোম্পানি আইনের 316 ধারা মোতাবেক। কোম্পানি আইনে 316 ধারায় যে বিধানাবলী আছে সে বিধান মোতাবেক কোম্পানি বিলোপ সাধন ঘটতে পারে। কি কি সিচুয়েশনে কখন হয় সেটা আমরা দেখি একটু। দেখো স্লাইডে, নিম্নোক্ত কারণে আদালতের তত্ত্বাবধানে অবসায়ন হয়ে থাকে। যেমন আসলে কি কি সিচুয়েশনে আদালতের তত্ত্বাবধানে হতে পারে? প্রতারণার উদ্দেশ্যে অবসায়নের সিদ্ধান্ত যদি গৃহীত হয়। এখন শেয়ার হোল্ডারেরা কোম্পানি বন্ধ করার বা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রতারণার উদ্দেশ্যে, তাহলে সে কোম্পানির শেয়ার হোল্ডাররা বলছে যে আমাদের আর অর্থবিত্ত নাই, আমরা দেউলিয়া হয়ে গেছি, আমাদের কোম্পানিটা বন্ধ করে দেওয়া হোক। তার মানে পাওনাদার যারা টাকা পাবে তাদের টাকা মেরে দেওয়ার জন্য, বা অন্যান্য পাওনাদার যারা আছে, যারা সাপ্লায়ার ছিল তারা, বা ঋণদাতা, বা অন্যান্য যারা র মেটেরিয়াল সাপ্লাই দিয়েছে, তারপরে মজুরি যারা এমপ্লয়ার আছে তাদেরকে ডিপ্রাইভ করার জন্য, যারা পেনশন গ্র্যাচুইটি দিতে হবে, এই জন্যে আমরা বলছি যে না, আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। প্রতারণার উদ্দেশ্যে যদি অবসানের সিদ্ধান্ত শেয়ার হোল্ডাররা নিয়ে থাকে, তাহলে এটা তখন আদালতে এটা টেক ওভার করতে পারে। আদালত বলবে আদালতের তত্ত্বাবধানে। তাহলে অন্য পক্ষ, ধরো যে পাওনাদারদের টাকা মেরে দেওয়ার জন্য এটা অবসান করছে, পাওনাদার আদালতে আবেদন করলে আদালত তার তত্ত্বাবধায়ক নিয়োগ করবে, ওই মালিক পক্ষকে রাখবে না, আদালত একজন নিরপেক্ষ লোক নিয়োগ করে দেবে এবং সে ওই প্রতিষ্ঠান অবসায়নের কাজ করবে। পাওনাদারদের টাকা, শ্রমিক কর্মচারীদের টাকা আগে দেবে, তারপর পাওনাদারদের টাকা দেবে, তারপর শেয়ার হোল্ডারদের দেবে। ঠিক আছে? যদি আদালত মনে করে কোম্পানি অবসায়নে যথাযথ নিয়ম পদ্ধতি অনুসরণ হচ্ছে না, অবসায়নের সিদ্ধান্ত বা আদেশ দিয়েছে কোম্পানি, বাধ্যতামূলক দিয়েছে বা স্বেচ্ছায় নিয়েছে যে কারণে, কিন্তু সেই প্রক্রিয়াটা সঠিকভাবে পালন হচ্ছে না, যে প্রক্রিয়ায় যে টাকা পাবে তাদেরকে সে পেমেন্টগুলো সঠিকভাবে পরিশোধ করা হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে যারা বঞ্চিত হচ্ছে তারা যদি আদালতে শরণাপন্ন হয়, তাহলে আদালতের তত্ত্বাবধানে নিয়ে নিতে পারে ওই প্রতিষ্ঠান, নিয়ে কোনো অবসায়ক নিয়োগ করে সে এই প্রতিষ্ঠানটা অবসায়ন করতে পারে। ক্লিয়ার? খ নম্বর গেল, যদি আদালত প্রমাণ পায় যে কোম্পানির সম্পদ সংগ্রহ বিক্রয়ের ক্ষেত্রে পক্ষপাতিত্বের আশ্রয় গ্রহণ করা হচ্ছে। যদি এমন হয় কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত হয়েছে, সে আদালতের আদেশেই হোক বা স্বেচ্ছায় হোক, এখন এমন হচ্ছে যে শেয়ার হোল্ডারেরা তাদের বেশি দামের সম্পদগুলোকে আন্ডার ভ্যালুতে কম দামে ওই শেয়ার হোল্ডারদের আত্মীয় স্বজনের কাছে বিক্রি করছে। আসলে পরোক্ষভাবে সেই কিনছে, বিক্রয়ের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে বা কম দামে দিয়ে দিচ্ছে,
বিক্রি করে দেখাচ্ছে আমার সম্পদ নাই, তাহলে আমার পাওনাদারকে কম টাকা দিতে হবে, আমাদের পুঁজি নাই, যে টাকাটা পাবে সেই পরিমাণ টাকাও সম্পদ বিক্রি করে হয়নি। তার মানে কোম্পানির যে সম্পদ আছে সে সম্পদ বিক্রি করে যারা পাওনাদার মানে কর্মচারী আছে এবং পাওনাদারের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। মানে আর্টিফিশিয়ালি লোয়ার ভ্যালুতে সম্পদগুলো বিক্রি করছে বা পক্ষপাতিত্বমূলক করে নিজের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে বিক্রি করে যদি এই রকম কার্যক্রম করে, তাহলে যারা ডিপ্রাইভ হচ্ছে বা হতে পারে পাওনাদার বা কর্মচারীরা, যদি আদালতে শরণাপন্ন হয় বা দেখে, আদালত নিজেই দেখে যে এটা সঠিক প্রক্রিয়ায় হচ্ছে না, তাহলে ওদের কাছে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং ডিরেক্টরকে সরিয়ে আদালতের তত্ত্বাবধানে নিয়ে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে সেই কাজে অবসানের প্রসেসগুলো সম্পন্ন করতে পারে। ঘ নম্বর, সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ বা লঘিষ্ঠদের প্রতি অন্যায় করছেন। মানে সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ মানে শেয়ার হোল্ডারেরা যদি কর্মচারীদের প্রতি অন্যায় করছেন বা পাওনাদারদের প্রতি অন্যায় করছেন, এরকম যদি হয়ে থাকে, তাহলে প্রমাণিত হলে উল্লেখিত কারণে কোনো কোম্পানি আদালতের তত্ত্বাবধানে অবসায়ন হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে যদি অবসায়ন প্রক্রিয়ায়, কোম্পানির বিলোপ সাধন প্রক্রিয়ায় যদি এমন হয় কোনো একটি পক্ষ ডিপ্রাইভ হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই পক্ষ যদি আদালতের শরণাপন্ন হয়, তাহলে আদালত যদি সেটা প্রমাণ পায় বা লক্ষ্য করেন, তাহলে সে আদালত তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন এবং তত্ত্বাবধায়কের মাধ্যমে অবসায়ন ঘটতে পারে। তত্ত্বাবধায়কের মাধ্যমে অবসায়নের মূল কথাটা হলো আদালত সেই কোম্পানিকে টেক ওভার করে নেন, নিয়ে আদালত তাদের পছন্দ মতো নিরপেক্ষ একজন ব্যক্তিকে ওখানে প্রশাসক হিসাবে নিয়োগ করেন এবং সে সম্পদগুলো বিক্রি করে কার কি পেমেন্ট, কার কি পাওনা সেটা দিয়ে দেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল বিলোপ সাধন প্রক্রিয়া। তাহলে কোম্পানি যদি গঠন করা হয়, তাহলে সেটারও বিলোপ সাধনের পদ্ধতি আছে। সে পদ্ধতি 3টি পদ্ধতি আমরা আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই জিনিসটা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোম্পানি আমরা গঠন করলেই যে সেটা অবসায়ন হবে না বা হতে পারে না এমনটা নয়। আমরা এখন আসি বাংলাদেশে কোম্পানি সংগঠনের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বেশ কিছুদিন ধরেই এই কোম্পানি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, অনেকগুলো ক্লাস করেছি, তার সংজ্ঞা পড়েছি, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, তার গঠন প্রণালী, মেমোরেন্ডাম, আর্টিকেল, বিবরণপত্র, শেয়ার ছাড়তে হয় কি করে, ঋণপত্র, এই বিভিন্ন বিষয় নিয়ে মূলধন সংগ্রহ করেছি। তা এখন মূল ব্যাপারটা হলো বাংলাদেশের এই যৌথ মূলধনী কোম্পানির কেমন অবস্থা এবং এর ভবিষ্যৎ। আমরা সবাই জানি যে বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানিগুলোর অবস্থা দিন দিন ভালো হচ্ছে, এটা ঠিকই, কিন্তু অনেকগুলো বাধা বিপত্তি আছে কোম্পানিগুলো গঠন করার ক্ষেত্রে। সেগুলো আমরা একটু ডাটা দিয়ে, এই চিত্রগুলো বা এই স্লাইডগুলো তোমাদের বই নাই, এই তথ্যগুলো নাই, আমি এই তথ্যগুলো সংযোজন করেছি যেটা প্রাসঙ্গিক মনে হয়েছে। দেখো, এই ডাটা দিয়ে, চিত্র দিয়ে আমরা দেখতে দেখতে এই জিনিসগুলো বর্তমান অবস্থা আমরা দেখব এবং ভবিষ্যৎ কোন সাইডটা ভালো করতে পারে সেটা দেখব। এখন দেখো, বাংলাদেশের সেক্টরাল শেয়ার অফ এমপ্লয়মেন্ট মানে কোন কোন ক্ষেত্রে, কোন সেক্টরে বাংলাদেশের কর্মসংস্থান হয়ে থাকে। দেখো, প্রথম উপরের লাইন হলো এগ্রিকালচার। দেখো 1995-96 সালে 48.9 ছিল, সেটা আস্তে 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 কমে দেখো 1916-17 সালে 40.6% লোক নিয়োজিত আছে এই এগ্রিকালচারে। ম্যানুফ্যাকচারিং এ দেখো ছিল 37.9, সেটা আস্তে 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 বাড়ছে 39। আর সার্ভিস, সেবা খাতে ছিল 10.1, সেটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে আমরা দেখছি যে আমাদের এগ্রিকালচার নির্ভর যে আমাদের ইকোনমি ছিল বা এগ্রিকালচারের যে আমরা নির্ভরশীলতা ছিল সেটা আস্তে আস্তে কমছে, এগ্রিকালচারের লোকজন ইনভলভমেন্টটা কমছে, কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং খাতটা ধীরে হলেও 1995-96 আর 16-17 এই ডাটাটা পেয়েছি,
নিচে দেওয়া আছে কোথায় থেকে পেয়েছি। তাহলে বাড়ছে, এগ্রিকালচার কমছে, ম্যানুফ্যাকচারিং বাড়ছে এবং আমাদের সার্ভিস সেক্টরে বাড়ছে। তার মানে আমাদের ম্যানুফ্যাকচারিং শিল্পগুলোর এমপ্লয়মেন্ট বাড়ছে, মানে এর প্রোডাকশনও বাড়ছে, এর কার্যক্রম অ্যাক্টিভিটিস বাড়ছে এবং সেবা সেক্টরেও বাড়ছে। তাহলে আমরা বর্তমান অবস্থাটা আমরা একটু বুঝতে পারছি। আরো কতগুলো স্লাইড দেখব। তাহলে দেখো, বাংলাদেশে এগ্রো প্রসেসিং এক্সপোর্ট আর্নিং, বাংলাদেশে এগ্রো বেস যে ইন্ডাস্ট্রিগুলো আছে কৃষিভিত্তিক, সেগুলোর কি অবস্থা হালচিত্র আমরা দেখি। 1913, 13, 14, 15 আমরা 17, 18 পর্যন্ত দেখো এগ্রো বেস এই যে 150 মিলিয়ন ইউএস ডলার ছিল। সেখান থেকে আস্তে আস্তে লাইনটা, ট্রেন্ড লাইনটা আস্তে আস্তে দেখো এখানে 1917-18 সালে অনেক বেশি। এটা এক্সপোর্ট, বাইরে আমরা ইম্পোর্ট নয়, এক্সপোর্ট। তাহলে এগ্রো বেস যে ইন্ডাস্ট্রিগুলোর প্রোডাক্ট সেটা দিন দিন বাড়ছে, এটা কিন্তু খারাপ না। 13-14তে দেখো 150 মিলিয়ন ছিল, সেখানে 17-18তে দেখো প্রায় 350 মিলিয়ন হয়ে গেছে। তার মানে আমাদের এগ্রো বেস প্রোডাকশন, তার মানে এগ্রো বেস যে ইন্ডাস্ট্রিগুলো, সেই ইন্ডাস্ট্রিগুলো যে খারাপ করছে তা কিন্তু নয়। এখানে যেহেতু আমাদের কৃষি ল্যান্ড বেশি, কৃষি আমি একসাথেই বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ ইয়েগুলো আমি কিন্তু খাত খাত ভিত্তিক আমি বলছি। তাহলে এই জায়গাটাতে যদি আমরা আরো এমফাসিস দিই, গুরুত্ব দিই, এগ্রো বেস ইন্ডাস্ট্রিগুলোকে যদি আরো গুরুত্বের সাথে নিই, এক্সপোর্টে ওরিয়েন্টেড করি, আমাদের ডোমেস্টিক চাহিদা তো মেটাবেই, কিন্তু এক্সপোর্টেড ওরিয়েন্টেড করি, তাহলে কিন্তু এই ট্রেন্ডটা আরো বাড়ানো সম্ভব। কারণ খাবার তো লাগবে, প্রোডাকশন লাগবে, অনেক দেশেরই খাবার নাই, ভালো প্রোডাকশন নাই। আমাদের ল্যান্ড আছে, এগ্রিবেস ল্যান্ড আছে, এখানে ভালো সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, এবং এখানে যত সহজে কোনো প্রোডাকশন করা যায়, ক্রপস অন্তত কৃষি পণ্য উৎপাদন করা যায়, সেটা অন্য জায়গায় যায় না। সেই কৃষি পণ্যকে প্রসেসিং করে আমরা এগ্রোবেস ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা রপ্তানি করতে পারি, এই ট্রেন্ডটাকে আরো বেশি বাড়াতে পারি। আবার আরো আসি, দেখো এখানে বাংলাদেশ স্টিল এ লং ওয়ে অফ টু গো অ্যামং দ্য এশিয়ান কান্ট্রিজ ইন ওনিং বাইক। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা যে বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহার করি, এই এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে মানে কি অবস্থা? আমরা 19% মোটরসাইকেল, সেখানে 43%, 47% হলো ইন্ডিয়া, এখানে 60.7% হলো চায়না, মালয়েশিয়া দেখো, এবং থাইল্যান্ডে মোটরসাইকেল ব্যবহার করার প্রবণতা বেশি টোটাল পপুলেশনের, এখানে মালয়েশিয়াতে কম এবং সবচেয়ে আমাদের কম। কিন্তু কম হলেও 19%, এইটা কিন্তু খুব কম নয়। এবং দিন দিন দেখবে আজ থেকে 10 বছর আগে আর এখন মোটরসাইকেলের পরিমাণ বাড়ছে। কিরকম বাড়ছে সেগুলো আগে গোটা এলাকা নিয়ে, আমি ছোটবেলা দেখেছি আমাদের এলাকাতে 3টা সাইকেল ছিল। আমি ছোটবেলা যখন আমি প্রাইমারি স্কুলে ক্লাস 3, 4, 5 এরকম, তখন আমাদের এলাকাতে 3টা সাইকেল ছিল। একটা হলো আমার বাবার চাচার, সেটা হলো সাইকেলের নাম হলো হাম্বার, মেড ইন ইংল্যান্ডের। আর একটা গ্রাম্য ডাক্তারের ছিল হাম্বার, আর আমার বাবার ছিল ফিলিপস সাইকেল, সেটা হলো মেড ইন ইংল্যান্ড। সে সাইকেলটা জাদুঘরে রাখার মতো, আমি এখনো রেখে দিয়েছি। মোটরসাইকেল তো দূরের কথা, সাইকেলই ছিল না, মানে 2, 4, 5, 7 গ্রাম মিলে 3টা সাইকেল ছিল। সে আমাদের বাড়িতে সে সাইকেলটা আমি এখনো যত্নে রেখে দিয়েছি। সেটা হলো প্রত্যেকটা পার্টসে লেখা আছে মেড ইন ইংল্যান্ড, ফিলিপস সাইকেল, ফিলিপস কোম্পানির সাইকেল, মেড ইন ইংল্যান্ড, প্রত্যেকটা জায়গাতে লেখা আছে। তো প্রিয় শিক্ষার্থী, সেখানে এখন মোটরসাইকেল গ্রামে গ্রামে এমনও বাড়ি আছে অনেক, মানে একই বাড়িতে 2-3টা। তাহলে এটা হলো মোটর। তার মানে কি আমাদের এই বিজনেসটা বাড়ছে এবং আমাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে। তাহলে এইটা আমি এখন আসি, দেখো মার্কেট শেয়ার অফ মোটরসাইকেল 15 সালের তথ্য, আমাদের দেশে যে মোটরসাইকেল ব্যবহার হয় তার অবস্থা কেমন। দেখো বাজাজ, তাহলে বাজাজ আছে হলো দেখো 12%, তারপরে
না, বাজাজ আছে হলো তোমার 53% হলো হিরো হোন্ডা, আর হিরো হোন্ডা, আর টিভিএস হলো 12%, টিভিএস হলো 12%, আর এখানে হলো ওয়ালটন হলো 6%, আর রানার হলো 8%। ঠিক আছে, বাজাজ হলো 12%, আর হলো আদার্স হলো এই যে 9%। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো বাজাজ ইন্ডিয়ান কোম্পানি, টিভিএস ইন্ডিয়ান কোম্পানি, হিরো হোন্ডা হলো ইন্ডিয়ান জাপানি যৌথ কোম্পানি, রুনার হলো আমাদের দেশের কোম্পানি 8%। আমাদের দেশের মোটরসাইকেলের 8% মার্কেট শেয়ার আছে, মার্কেট দখল করে আছে রানার। এবং ওয়ালটনও আমাদের দেশে কোম্পানি, সেটা 6%, এবং আদার্স আছে 9। তাহলে এই রানার এবং ওয়ালটন এই দুটা কোম্পানি আমাদের দেশীয় কোম্পানি। এই কোম্পানির কিন্তু শেয়ার কিন্তু দিন দিন বাড়ছে, যদিও হিরো হোন্ডার ভাগটা বেশি, কিন্তু টোটাল এর মধ্যে এটা আমাদের দেশীয় কোম্পানি হিসাবে এটা কিন্তু খারাপ না। 6 এবং 8, 8 6 14% শেয়ার কিন্তু আমাদের ওয়ালটন এবং রানার কোম্পানি কিন্তু দখল করে আছে। 15 সালের রেজাল্ট, এখন হয়তো আর একটু চেঞ্জ আসবে। তো এখন ঘটনা হচ্ছে যে বাজাজ, টিভিএস, হিরো হোন্ডা এটা ইন্ডিয়া থেকে আসে, ওখানে প্রোডাকশন হয়, এখানে আসে, কিন্তু রানার এবং ওয়ালটন কিন্তু আমাদের দেশেই প্রোডাকশন হয়। এখন এই রানার এবং ওয়ালটন বাইরে রপ্তানি করার চিন্তা করছে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের ডোমেস্টিক চাহিদাটা তারা পূরণ করতে পারছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা দেশীয়, আমরা আগে জাপানি গাড়ি ব্যবহার করতাম, হোন্ডা গাড়ি ছিল, সুজুকি ছিল, কোনো মোটরসাইকেলই বাংলাদেশে কোনো ছিল না, কারখানা ছিল না, কোনো কোম্পানি ছিল না, তৈরি হতো না, সব বাইরে থেকে আসতো। চীন হলো কিছুদিন, পাকিস্তানি গাড়িও এসছে, কিছু চাইনা গাড়ি আসছে, জাপানি ছিল, এখন জাপানি গাড়ি তো নাই বললেই চলে, এখন হলো ইন্ডিয়ান আসছে। কিন্তু আমাদের দেশীয় সক্ষমতা কিন্তু বাড়ছে, এই যে 6%, 8%। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারছো বর্তমান অবস্থা কেমন। এই সেক্টরে কিন্তু আরো ভালো করার আছে, যদি আমরা দেশীয় কোম্পানিগুলোকে ইনহ্যান্স করতে পারি, আরো নতুন কোম্পানি গঠন করতে পারি, তাহলে এই বাজাজ, টিভিএস বা হিরো হোন্ডা ইন্ডিয়া থেকে আসা কমে যাবে, এবং আমরা ডোমেস্টিক চাহিদা পূরণ করে বাইরের চাহিদা কিন্তু বাইরে পাঠাতে পারি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর অবস্থা দেখো। আমাদের এক্সপোর্ট, আমাদের তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডোমেস্টিক চাহিদা তো পূরণ করছেই, তারপরে আমরা এক্সপোর্ট করছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি মায়ানমারে করে, তোমার মিডল ইস্টে করে, এবং আমেরিকার মতো দেশেও কিন্তু ওষুধ রপ্তানি হয়, এবং আরো দক্ষিণ আফ্রিকার অনেক দেশেই কিন্তু এই রপ্তানি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা 14-15 সাল, 15-16, আমরা 18-19 পর্যন্ত তথ্যটা দিতে পেরেছি। দেখো ট্রেন্ড লাইন, দেখো এই যে মিলিয়ন ইউএস ডলার কি পরিমাণ, ট্রেন্ড লাইন কিন্তু বাড়ছে। 14-15 ছিল 69.24, সেটা বাড়তে বাড়তে এখন কিন্তু 18-19 কিন্তু 130 মিলিয়ন ইউএস ডলার হয়ে গেছে। তার মানে ওষুধ শিল্পে কিন্তু ট্রেন্ড, আমাদের সাফল্য, রপ্তানি কিন্তু বাড়ছে, এবং এই প্যারামিটারটা যথেষ্ট বাড়ছে। তার মানে আমাদের এক্সিস্টিং সিচুয়েশন কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ভালো। এবং এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির, তোমরা জানো, এর মধ্যে আমি একদিন উদাহরণ বলেছি, আমাদের স্কয়ার কোম্পানি কিন্তু আফ্রিকা মহাদেশে যে নতুন প্ল্যান করছে, তার মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে রূপান্তর হতে যাচ্ছে। তার মানে আমাদের দেশের ওষুধ শিল্পগুলো কিন্তু বাইরে রপ্তানি করার মাধ্যমে কিন্তু খালি ডোমেস্টিক চাহিদা নয়, বাইরে থেকেও ফরেন মুদ্রা আর্ন করছে। তাহলে এইটা যদি আমরা আরো ইনহ্যান্স করতে পারি, তাহলে আমরা আরো আগাতে পারবো, আমাদের দেশ আগাতে পারবে। তাহলে আমরা আসি, দেখো আমাদের মার্কেট শেয়ারের কোন কোম্পানি কতটুকু দখল করে আছে আমাদের ডোমেস্টিক মার্কেট, কোন কোম্পানি। দেখো ড্রাগ ইন্টারন্যাশনাল আছে, একমি আছে, এসিআই আছে, অ্যারিস্টো ফার্মা আছে, এখানে অনেক কয়টা কোম্পানির সাইডে নাম দেওয়া আছে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে ডোমেস্টিক মার্কেটের কতটুকু অংশ দখল করে আছে, সেটা চিত্র দেখে তোমরা বুঝতে পারছো। আমি এটা নিয়ে আর বেশি কথা বলছি না, আমি সামনে আসি। ট্রেড অফ বাংলাদেশ ইকোনমিক্স, বাংলাদেশ ইকোনমিক্সের ট্রেন্ডটা আমরা দেখি একটু, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অবস্থা কেমন। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী,
আমাদের দেখো এই যে এইটা দেখো এগ্রিকালচার, নীলটা হলো এগ্রিকালচার। এইটা দেখো এই যে 1971 সালে একেবারে এগ্রিকালচার নির্ভর ছিল, তারপর আস্তে ওঠানামা করতে করতে এই যে দেখো মোটামুটি 1979-80-80-র দিকে দশকে এসে একটা চেঞ্জ আসে। এগ্রিকালচার কিন্তু কমতে থাকে, কমতে কমতে দেখো এগ্রিকালচার কমে যাচ্ছে। ঠিক আছে, এখানে যত ছিল তার চেয়ে কিন্তু এগ্রিকালচারের অবদান আমাদের কমে যাচ্ছে ইকোনমিতে, অর্থনীতিতে। কিন্তু আমাদের যে দেখো ইন্ডাস্ট্রি খাতের আগে ছিল খুবই কম, কিন্তু 80 সালের পর থেকে দেখো এটা বাড়ছে, দিন দিন ক্রমাগত স্লোলি বাড়ছে, কিন্তু তারপরে বাড়ছে। তার মানে আমাদের অর্থনীতিতে কিন্তু এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, তা এখন মূল ব্যাপারটা হলো আমাদের এগ্রিকালচারের অবদান এটা বাড়ছে। এইটা দেখো এটা হলো সার্ভিস, সেবা খাতের এটা যথেষ্ট বৃদ্ধি। আর ইন্ডাস্ট্রি দেখো খুবই কম ছিল, যেটা 71 সালে যে আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ার জন্য যারা চলে গিয়েছিল বিনিয়োগকারী বাইরের, এবং শিল্প কলকারখানা রেখে গিয়েছিল নষ্টবিষ্ট, একবারে জিরো অবস্থানে ছিল, সেখান থেকে আস্তে 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 দেখো ইকোনমিতে বাড়ছে 27.75% অবদান, সেটা হলো 2017 সালে। এবং সার্ভিস খাতের হলো 53%, এবং এগ্রিকালচারের 13.41%। তাহলে প্রিয় শিক্ষার্থী, এগ্রিকালচারের অবদানটা ইকোনমিতে কমছে, ইন্ডাস্ট্রিও বেড়েছে এবং সার্ভিস খাতটা বেশি বেড়েছে। এখন আমরা এই যে লাল ট্রেন্ড, এটা ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা ইনহ্যান্স দিয়ে বাড়াতে পারি, তাহলে আমাদের যে জিনিসটা হবে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, আমরা যদি ইন্ডাস্ট্রির অবদানটাকে আরো বাড়াতে পারি, তাহলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে। ইকোনমি যে একটা গ্রোথ রেট যা আছে, সেটাও আমি দেখাবো ট্রেন্ড লাইন, সেটা হলো আমাদের দেশে সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ইন্ডাস্ট্রি উন্নয়ন ছাড়া অর্থনীতিকে ধরে রাখা মুশকিল। ঠিক আছে, কারণ সার্ভিস তো সেবা খাত, সেটা দরকার আছে, প্রয়োজন আছে, নিড আছে, কিন্তু ইন্ডাস্ট্রি তোমার ডিমান্ডটাকে এবং রপ্তানি আয়কে বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ইকোনমির অবস্থা দেখলাম, তাতে আমরা বুঝতে পারছি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানির একটা অবদান, সবচেয়ে বড় অবদান থাকে ইন্ডাস্ট্রি, লার্জ স্কেলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটার অবদান কিন্তু 71 থেকে আমাদের 2017 এর মধ্যে কিন্তু বেশ পরিমাণ ট্রেন্ডটা আপার ট্রেন্ড, মানে উপর দিকে যাচ্ছে, এবং এই ট্রেন্ডটা আরো দ্রুত গতিতে যত উপর দিকে আমরা নিয়ে যেতে পারবো, মানে তোমাদের মতো ইয়াং জেনারেশনের ইয়াং চ্যাপেরা যদি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে এবং উদ্যোক্তা হতে চায়, নতুন নতুন বিনিয়োগ, শিল্প, ইন্ডাস্ট্রি গড়ে তোলে, তাহলে কিন্তু এই জিনিসটা খুব দ্রুত অগ্রগামী হবে। এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, দেখো আমাদের দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ছে। তাহলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছোট প্রতিষ্ঠানে, স্মল স্কেল প্রতিষ্ঠানে হয় না, এটা মিডিয়াম বা লার্জ স্কেল প্রতিষ্ঠানে, মানে কোম্পানি লেভেলে বিনিয়োগ হয়। দেখো 2000 সালে যে আমাদের 0.6 বিলিয়ন ডলার ছিল, সেটা একটু কমা বাড়া হতে হতে 17 সালে দেখো আমাদের বেশ বেড়েছে। তার মানে আমরা 2000 থেকে 2017-তে এর মধ্যে আমরা যদি অ্যাভারেজ করি, আমরা দেখো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে। যদিও আরো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা বাড়লে আমাদের বিনিয়োগ, শিল্প, ইন্ডাস্ট্রির মূলধন যোগান হতো, এবং আরো কি হতো, আমাদের কর্মসংস্থান হতো, এবং আমাদের প্রোডাকশন লেভেল, ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি আরো বাড়তো। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ইনকাম বাড়তো। তো আসলে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তারপরে আমাদের যে ট্রেন্ড, সে ট্রেন্ডটা কিন্তু আপার ট্রেন্ড, যথেষ্ট পরিমাণ আপার ট্রেন্ড। তাতেও বলা যায় যে আমাদের যৌথ মূলধনী কোম্পানির অবস্থান দিন দিন ভালো হচ্ছে কোম্পানি লেভেলের, এবং এটা সামনে আরো ভালো হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো অনেক ধরনের নতুন নতুন কোম্পানি কিন্তু এর মধ্যে সৃষ্টি হয়েছে, যেটা আমরা যখন তোমাদের বয়সী ছিলাম তখন কিন্তু ছিল না। অনলাইন মার্কেট প্লেস, দেখো
.com, বিক্রয়.com এগুলো কিন্তু অনলাইন ভিত্তিক বিজনেস আসার কারণে এগুলো সম্ভব হয়েছে। এবং দর্পণ, রকমারি এবং অনেকগুলো লোগো দেওয়া আছে, দেখো অনেকগুলো লোগো, কোম্পানির লোগো দেওয়া আছে। এই কোম্পানিগুলো কিন্তু ইয়াং জেনারেশন, মানে খুব আপগ্রেড, আধুনিক জেনারেশন, এবং রিসেন্ট, খুব বেশি দিন নয়, এই ই কমার্স, ইন্টারনেট এগুলো চালু হওয়ার পর থেকে কিন্তু এই জিনিসগুলো এসছে। এবং তাহলে এইগুলো কিন্তু এই যে রকমারি, তারপরে দরাজ, বিক্রয়.com এগুলো কিন্তু ভালো করছে, বা এর মধ্যে অনেকগুলোই কিন্তু যথেষ্ট উন্নত করছে এবং ভালো আর্ন করছে, এবং যৌথ মূলধনী কোম্পানির জগতে খুব যথেষ্ট অবদানও রাখছে। প্রিয় শিক্ষার্থী, এখন আসি, দেখো আমাদের কি, এইটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভিনিউ। দেখো প্রফেশনাল রেভিনিউ কি রকম আমরা দেখছি, এত মিলিয়ন, এটা আইটিটিসি ইন্ডাস্ট্রি, আর এটা হলো এমপ্লয়ি নাম্বার। তো এইটা দেখেও আমরা বুঝতে পারি যে দেখো এমপ্লয়ি নাম্বার বা এই সফটওয়্যারের ক্ষেত্রে দেখো সফটওয়্যার এবং আইটিসি এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। যে সফটওয়্যার, যেরকম আইটি রিলেটেড কাজ আমাদের বেড়েছে, সে কারণে এই জিনিসটা দেখো, গ্রোথ রেট, প্রাইভেট সেক্টর ক্রেডিট, ঋণের পরিমাণ, এখন দেখো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, এই জায়গাতে কিন্তু দেখো ঋণ গ্রহণের 19 সালে ঋণ গ্রহণ, 20 সালে জানুয়ারি এবং 20 সালের ফেব্রুয়ারি ঋণ গ্রহণের মাত্রা কমেছে 19 এবং 20-এর। এইটা ঋণ গ্রহণের মাত্রা কমেছে, মানে এটা কোভিডের কারণে এই জিনিসটা হয়েছে। মানে করোনা ভাইরাস আসার কারণে এই বর্তমান সময়ে অধিকাংশ প্রতিষ্ঠানগুলোই কি করেছে, প্রাইভেট সেক্টরগুলো প্রোডাকশন অনেক হ্যাম্পার্ড হয়েছে, তাদের কার্যক্রম বন্ধ হওয়ার হয়েছে, অনেক প্রতিষ্ঠানের হয়েছে। এটা বাংলাদেশ ব্যাংকের তথ্য, এটা খুব রিসেন্ট তথ্য। দেখো 19 থেকে এই যে 20 সালে ফেব্রুয়ারি পর্যন্ত দেখো ক্রেডিট, মানে ঋণ গ্রহণের পরিমাণ কিন্তু কমে গেছে, মানে তার বিজনেস নাই, কারবার নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে আবার ভ্যাকসিন চলে আসছে, এখন ভ্যাকসিনাইজেশন যদি করা যায়, যদি এটা নিশ্চিত করা যায়, তাহলে এই ক্রেডিট ঋণ গ্রহণের মাত্রা আরো বাড়বে। তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে, তাদের কার্যক্রম আরো বাড়বে। ঋণ এখন গ্রহণ করতে চাচ্ছে না, কারণ আমার টাকা খাটানোর জায়গা নেই এই করোনা ভাইরাসের কারণে। প্রিয় শিক্ষার্থী, আরএমজি এক্সপোর্ট, তার মানে গার্মেন্টস সেক্টরের, দেখো গার্মেন্টস সেক্টরে 13-14 সালে যা ছিল, আর 2020-21, ঠিক আছে, এই অবস্থানে দেখো এইটা কিন্তু এই যে ট্রেন্ড লাইন কিরকম, দেখো আস্তে আস্তে বাড়ছে। তার মানে আমাদের এই বাড়ার হারটা আর একটু বেশি হওয়া উচিত ছিল 13 আর 20-এ। তার মানে এই গার্মেন্টস সেক্টরটা, এটা দেখে বোঝা যায় আমরা যে এক্সপোর্ট করেছি, রপ্তানি করেছি, রপ্তানি আয় বাড়ছে। বাংলাদেশে এখনো গার্মেন্টস সেক্টর রপ্তানি আয়ের দিক থেকে 1 নম্বরেই আছে, কিন্তু মূল বিষয়টা হলো তার গ্রোথ কিন্তু তুলনামূলক কমেছে। গ্রোথটা আরো বেশি হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না একটা কারণে, প্যান্ডামিকের কারণে তো একটা হয়েছে। দেখো 19-এ এসে কিন্তু একটু কমে গেছে, 18 ইয়েছে। তো তার মানে এটা একটা প্যান্ডামিকের কারণে একটা হয়েছে, ধাক্কা খেয়েছে, রানা প্লাজার জন্য একটা ধাক্কা খেয়েছে, তারপরে সেটা কারেকশন হয়েছে। আমাদের এই গার্মেন্টস সেক্টরটাকে আর একটু সংস্কার করার দরকারও আছে কার্য পরিবেশের ক্ষেত্রে। আর কম্পিটিশন বেড়েছে ওয়ার্ল্ড মার্কেটে, আমাদের কম্পিটিটর ইন্ডিয়া আছে, কম্পিটিটর চায়না আছে, ভিয়েতনাম আছে, শ্রীলঙ্কা আছে, আরো অনেক আশেপাশের দেশ আছে যারা গার্মেন্টস সেক্টরে ভালো করার চেষ্টা করছে। এবং অনেক বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে লেবার শ্রমের মজুরি কম হওয়ার জন্য এখানে বিনিয়োগ করছে, এখানে চেষ্টা করছে। তার মানে গার্মেন্টস সেক্টরটা 1 নম্বরে আছে, গ্রোথ আছে, কিন্তু এখানে আর একটু নজর দেওয়ার দরকার আছে, এখানে আর একটু স্টেপ নেওয়ার দরকার আছে ভালো করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আসি আমি এক্সপোর্ট টার্গেট ভার্সেস এক্সপোর্ট পারফরমেন্স। এটা কিসের? এটা এক্সপোর্ট টার্গেট এবং এক্সপোর্ট পারফরমেন্স, এইটা হলো আমাদের $1,000,000 16-17 সালের। তাহলে এক্সপোর্ট টার্গেট, আমাদের কালোগুলো টার্গেট আর আমাদের এটা অ্যাচিভমেন্ট। তাহলে দেখো এখানে এসে আমরা কিন্তু টার্গেটের চেয়ে অ্যাচিভমেন্ট বেশি, এই দুটা পর্যায়ে কিন্তু আমরা টার্গেটটাকে ছুটে পারিনি, কিন্তু এখানে এসে কিন্তু ছাড়িয়ে গিয়েছি। আসি
আমরা মার্কেট শেয়ার অফ সিমেন্ট ইন্ডাস্ট্রির অবস্থা দেখো, মার্কেট শেয়ার দেখো। এখন সিমেন্ট ইন্ডাস্ট্রি আমাদের দেশে কিন্তু যথেষ্ট উন্নত। এই যে দেখো, এই যে নিচে দেওয়া আছে শাহ সিমেন্ট, বিভিন্ন সিমেন্টের কোম্পানির নাম, প্রিমিয়ার দেওয়া আছে, এই যে কার কি অবস্থা, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো, এই সিমেন্ট কোম্পানিগুলো আগে বিদেশ থেকে প্রচুর পরিমাণ সিমেন্ট আমাদের আমদানি করতে হতো। এখন বাংলাদেশে অনেক সিমেন্ট কোম্পানি হয়ে গেছে, এখন আমদানি করতে হয় না বললেই চলে। ডোমেস্টিক চাহিদা তো মেটাতে পারে, এবং আরও হোলসিম, তারপরে বসুন্ধরা, অনেক ধরনের সিমেন্ট আছে যেটা এখন বাইরে রপ্তানি হচ্ছে, শুধু মিডিল ইস্টে না, সিঙ্গাপুরে, বা এমনকি সেভেন সিস্টার ইন্ডিয়ার যে আমাদের সেভেন সিস্টার আছে, মানে পার্বত্য চট্টগ্রামের ওই পারে আসাম, মিজোরাম যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলে কিন্তু আমাদের বাংলাদেশি সিমেন্ট রপ্তানি হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সিমেন্ট ক্ষেত্রে যে একটা আমাদের চেঞ্জ আসছে, যে আমাদের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমাদের দেশে সিমেন্ট দিয়ে পদ্মা সেতু হচ্ছে, আমাদের দেশে সিমেন্ট দিয়েই বড় বড় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমাদের পাতাল রেলওয়ের কাজ হচ্ছে, বাইরে সিমেন্ট আনতে হচ্ছে না, এবং এমনকি আমাদের এই সিমেন্টটা কিন্তু আরো রপ্তানি যোগ্য। আরেকটু যদি এনহ্যান্স করা যায়, বাইরে যে যে দেশগুলোতে যেরকম দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ তুলনামূলক আমাদের চেয়ে দুর্বল দেশ, যেখানে সিমেন্ট ইন্ডাস্ট্রি ভালো নাই, সেই দেশগুলোতে যদি আমরা রপ্তানির উদ্যোগ নিই, তাহলে এই জায়গাটা আর একটু ভালো করার সুযোগ আছে। প্রিয় শিক্ষার্থী, চা, আমরা প্রায় চা খাই। চায়ের একটা 17 সালের টিয়ের ফ্যাক্ট আমরা দিয়েছি, এখানে প্রোডাকশন কত মিলিয়ন, কনজিউম কত মিলিয়ন। দেখো, আমাদের একটা সময় ছিল আমরা চা রপ্তানি করতাম। বাংলাদেশের যে টি প্ল্যান্টগুলো ছিল, সে প্ল্যান্টগুলো থেকে যে চা হতো, সে চা আমরা বিদেশে রপ্তানি করতাম। আমাদের দেশে চায়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো টিয়ের। এখন এখন ধরো, এখন কি হয়েছে, বাংলাদেশের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গাতে এই চা বিক্রেতার সংখ্যা বেড়েছে, চা পান করা, যারা চা খাওয়ার লোকজন, মানে পান করার লোকজন বেড়েছে, কি বয়স্ক কি ছোট, সবাই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে বাসা বাড়িতে চা খায়। তাই দেখো, আমাদের এখন প্রোডাকশন এত মিলিয়ন, 78.95 মিলিয়ন কেজি, কিন্তু আমাদের কনজিউম ভোগ হলো 85.93 মিলিয়ন। তার মানে আমাদের প্রোডাকশনের চেয়ে কনজিউম ভোগ বেড়ে গেছে, মানে চা এখন আমদানি করতে হয়। এখন এই যে কত পরিমাণ, 6.98 পরিমাণ আমাদের আমদানি করতে হয়। তো এখন আমরা যেখানে রপ্তানি করতাম, রপ্তানিযোগ্য পণ্য ছিল চা, সেখানে এখন আমদানি যোগ্য পণ্য হয়ে গেছে। এখন আমদানি যখন আমরা করছি, এই ডিমান্ড কিন্তু কমছে না, ঠিক আছে, ডিমান্ড কমছে না। এখন আমাদের দেশে কিছু হলো চা যায়, যেমন গ্রিন টি আমরা বাইরে রপ্তানি করি। তো এখন ঘটনা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন যদি বাড়াই, যেহেতু আমাদের ইয়েটা হচ্ছে, আমদানি করতে হচ্ছে, এখন মিলিয়ন কেজি, এত 6.98 মিলিয়ন কেজি কিন্তু চা আমাদের বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। তা এখন চায়ের ডিমান্ড কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে, এখন শীতপ্রধান দেশে তো আছেই। এখন যদি এই ক্ষেত্রে নতুন এন্টারপ্রেনিয়র যোগ হয়, বা এই ক্ষেত্রে বিনিয়োগ করে, বা এখানে ভালো করার সুযোগ আছে, তার মানে আমার ডিমান্ড আছে দেশে, কিন্তু আমরা প্রোডাকশন বাড়াতে পারছি না। এই প্রোডাকশনটা যদি আমরা বাড়াতে পারি, বা নতুন বিনিয়োগ করতে পারি, চা শিল্পকে উন্নত করতে পারি, চায়ের প্ল্যান্ট করতে পারি, চা চাষ করতে পারি, এবং সেটাকে প্রসেসিং এর মাধ্যমে প্রোডাকশন করতে পারি, আমরা এই মার্কেটটা ধরতে পারবো। এই বিদেশ থেকে আমদানি করতে হবে না, এবং আমরা বরং রপ্তানি করতে পারবো। আমাদের তো রপ্তানি হতো আগে, কিন্তু এখন আমদানি করতে হচ্ছে, ডোমেস্টিক চাহিদা বেড়ে গেছে। নিচে কিছু ফিগার দিয়ে দেওয়া আছে, তোমরা দেখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে বোঝা যাচ্ছে এখানে কিন্তু বর্তমান অবস্থা কেমন, এবং এখানে ভালো করার একটা কিন্তু সুযোগ আছে, মানে ডিমান্ড আছে, আমরা দেখতে পাচ্ছি চাক্ষুষ ডিমান্ড। তাহলে এখানে যদি আমরা শুধু প্রোডাকশন করি, তাহলে সহজে এই মার্কেটটা আমরা ধরতে পারবো, ডোমেস্টিক মার্কেট, বিদেশ থেকে আমদানি করতে হবে না, ঠিক আছে। আমাদের ল্যান্ড আছে, ল্যান্ড নাই তা না, পঞ্চগড়ে চা চাষ হচ্ছে, আমাদের সিলেটে হচ্ছে। এখন পঞ্চগড়ে যদি টি প্ল্যান্টেশনটা যদি আরেকটু বেগবান করা যায়, বা সিলেট অঞ্চলটাকে, যেটা চা ক্ষেত্র আমাদের ছিল,
বা যেটা হলো পঞ্চগড় দার্জিলিং এর কাছাকাছি যেখানে ইন্ডিয়াতে চা হয়, সেই অঞ্চলটাকে যদি আরো আমরা দ্রুত চা চাষের উপযোগী করি, সে ধরনের পরিবেশ সৃষ্টি করি, তাহলে এখানে ভালো একটা অবস্থান তৈরি হবে। অ্যাট এ গ্লান্স, স্টিল ইন্ডাস্ট্রি, আমাদের স্টিল লাগছেই বাড়িঘর করার জন্যে, অন্যান্য ফার্নিচার করার জন্যে। দেখো অ্যাট এ গ্লান্স এত কোর আমাদের মার্কেট সাইজ হলো 52,000 কোটি টাকার মার্কেট, প্রোডাকশন ক্যাপাসিটি 9 মিলিয়ন মেট্রিক টন, এমপ্লয়ি আছে 3 লক্ষের বেশি, একটি ফ্যাক্টরি 200 প্লাস। আমাদের যে স্টিল ফ্যাক্টরি আছে 200 প্লাস, কিন্তু ইয়ারলি ডিমান্ড হলো আমাদের এর হলো 4.5 থেকে 8 মিলিয়ন মেট্রিক টন। তার মানে আমাদের যে প্রোডাকশন 9 মিলিয়ন ক্যাপাসিটি, সেখানে আমার কিন্তু ইয়ারলি ডিমান্ড হলো 7.8, তাহলে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটির কাছাকাছি। এখন মূল বিষয়টা হলো যে আমরা এই স্টিলটা কিন্তু আমরা প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়ে আমরা কিন্তু রপ্তানি করতে পারি। অনেক দেশেই আছে যারা স্টিল উৎপাদন বা প্রসেসিং করতে পারে না, আমরা এটাকে আরো বেগবান করতে পারি, ডোমেস্টিক চাহিদা মিটিয়ে আমরা বাইরের কান্ট্রিতে আমরা রপ্তানি করতে পারি। দিন যাচ্ছে, মানুষের জীবনযাত্রা চেঞ্জ হচ্ছে, বাড়িঘর করতে যে রড লাগে সেখানে স্টিলের ব্যবহার হয়, এবং জানালা দরজা তোমরা জানো, এখন আগে কাঠের যে জানালা দরজা হতো, এখন এসএস অনেক কিছু স্টিল ছাড়া এখন চলেই না। ঠিক আছে, তো এখন বিভিন্ন উপকরণ বিভিন্ন কিছু তৈরি করার জন্য, তাহলে আমরা এই খাতটাকেও একটু সম্ভাবনাময় খাত দেখছি। আমাদের একটা ভালো একটা অবস্থানে আছে, অনেক এমপ্লয়মেন্ট হয়েছে, 200টার উপর ফ্যাক্টরি আছে, সেটা যদি করতে পারি। আমি কি বলেছি একদিন উদাহরণে বলেছি, মিতাস পাতিল এবং টাটা স্টিল ওয়ার্ল্ডে প্রায় সেকেন্ড থার্ড পজিশনে অবস্থানে আছে, কিন্তু এটাও কিন্তু আমরা উন্নত করতে পারি। গ্রোথ ইন বাংলাদেশ জিডিপি ভাইস ভার্সা ইন্ডিয়ার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমাদের জিডিপি গ্রোথ রেট মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের গ্রোথ রেট কেমন দেখো। আগে এই যে লালটা হলো ইন্ডিয়া, লালটা হলো আমরা বাংলাদেশ, আর এইটা হলো ইন্ডিয়া। দেখো আমরা ইন্ডিয়ার চেয়ে পিছিয়ে ছিলাম, ঠিক আছে। 2006 সালে 6.7 ছিল আমাদের গ্রোথ রেট, আর ওনাদের গ্রোথ রেট ছিল 7.9। সেখানে আস্তে 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 বাড়তে ওঠানামা করতে এখন 2019 সালে এসে আমাদের 8.1 আর ওনাদের 6.8। তাহলে আমাদের গ্রোথ জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিন্তু আমাদের রেটটা কিন্তু বেড়ে গেছে। ওনাদের ইকোনমির সাইজ বড়, তার ভলিউম বেশি, কিন্তু প্রবৃদ্ধির হার ওদের চেয়ে আমাদের বেশি, 8.1 এবং 6.8। এবং এই যে প্রবৃদ্ধির হার, এমনকি এশিয়ান সাবকন্টিনেন্ট দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রবৃদ্ধির হার কিন্তু আমাদের ইন্ডিয়ার চেয়েও বেশি, পাকিস্তানের চেয়েও বেশি, এবং যে 1 ডিজিট আছে 8.1, সেটা আমরা 2 ডিজিটে যেতে পারতাম। এই করোনার ধাক্কাটা লাগার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তারপরেও চেষ্টা করলে এটা কিন্তু বাড়াতে পারে। আমাদের কিন্তু আপার ট্রেন্ড, আমরা কিন্তু খারাপ পজিশনে নাই, আমরা কিন্তু অর্থনীতি একটা সঠিক, মোটামুটি একটা সঠিক, কিছু কিছু জায়গার শর্টফলিং আছে, মানে দুর্বলতা ঘাটতি আছে, সেগুলো মেটাতে পারলে কিন্তু এইটা কিন্তু আমরা আরো বেগবান হতে পারবো। এটা কিন্তু আমাদের তথ্য না, দেখো রিভিউ নিচে দেওয়া আছে, তথ্যটা কোথায় থেকে আমি নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে এনার্জি খাত আছে, এটা তোমাদের বলে রাখি, এনার্জি খাতে আমাদের বিদ্যুতের সংকট ছিল, সেই সংকটটা মোটামুটি কেটে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যে বিদ্যুৎ প্ল্যান্ট আছে, করোনার কারণে রিসেন্ট তথ্য হলো আমাদের 60 বা 70% ইউজ হচ্ছে, বাকি পার্সেন্টগুলো আমরা বিদ্যুৎ ইউজ করতে পারছি না, কারণ শিল্প কলকারখানা বন্ধ থাকার জন্য যে পাওয়ার প্ল্যান্টগুলো সে উৎপাদিত বিদ্যুৎগুলো যে ক্যাপাসিটি, সেটা বিদ্যুৎ উৎপাদন করে দিতে পারছে না। তা আমাদের বিদ্যুৎ খাতের উৎপাদনে অবদান দেখো, ন্যাচারাল গ্যাস হলো 62%, মানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোন খাতের অবদান কতটুকু। তাই এই ক্ষেত্রে বড় লক্ষণীয় মাত্রা হলো আমাদের গ্যাস নির্ভরতা বিদ্যুৎ
উৎপাদন ক্ষেত্র কিন্তু এটা কমাতে হবে, যে এটা 62.2% আছে। এটা তার মানে ন্যাচারাল গ্যাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি ফার্নেস অয়েল বা আমরা কয়লা ভিত্তিক হচ্ছে আরো, এবং আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয়ে যায়, তখন আমাদের বিদ্যুতের ঘাটতিটা কিন্তু একেবারেই মিট আপ হয়ে যাবে। এমনকি আমরা বিদ্যুৎ রপ্তানিও করতে পারি, তাহলে এই সেক্টরে ভালো করার সুযোগ আছে। অনেক নতুন নতুন কোম্পানি আসছে এবং চেষ্টাও করছে। ডিজিটাল ইন বাংলাদেশ, এখন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং তারই ইয়েতে দেখো আমাদের ডিজিটাল বাংলাদেশ এর ক্ষেত্রে কতটুকু চেঞ্জ আসছে। আমরা ডাটা ভিত্তিক দেখি, আমরা টোটাল পপুলেশন আমরা যে 167 মানে 16 কোটির ওপর, 17 কোটির কাছাকাছি মিলিয়ন লোক, সেটা কত পার্সেন্ট কোন জায়গাতে আছে। তারপরে দেখো এত পার্সেন্ট ধরো যে 91 মিলিয়ন, 91.2 মিলিয়ন হলো ইন্টারনেট ইউজার, এবং অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার হলো 34 মিলিয়ন। আর দেখো মোবাইল কানেকশন আছে 157.2 মিলিয়ন, আর অ্যাক্টিভ মোবাইল সোশ্যাল ইউজার 32 মিলিয়ন, যেটা আমরা পার্সেন্টেজ নিচে দেওয়া আছে পার্সেন্টেজ গুলো। তার মানে আমাদের দেখা যাচ্ছে যে এই সেক্টরেও কিন্তু একটা বড় চেঞ্জ আসছে মোবাইল ইন্টারনেট সেক্টরে, সেটা বাড়ছে, যেটা আমরা ছাত্র লাইফে আমাদের কোনো, আমি এমবিএ পাশ করা পর্যন্ত আমার কোনো মোবাইল সেট ছিল না, আমি ইন্টারনেটের সুযোগ ইউজ করতে পারিনি, এবং চাকরি পাওয়ার অনেক পরে আমি এই ইন্টারনেটের সুবিধা পেয়েছি। চাকরি পাওয়ার পর আমি মোবাইল সেট কিনেছি, কিন্তু চাকরি পাওয়ার আগে আমার মোবাইল সেট ছিল না। এবং তোমরা এখন ছাত্র লাইভে পাচ্ছ, এই যে অনলাইনে ক্লাস করছো, এটা ইন্টারনেট এই কানেকশনের বদৌলতে এবং ডিজিটালাইজেশনের বদৌলতে। তাহলে এইটা একটা ব্যাপক চেঞ্জ, যে পরিসংখ্যানটা দেখলেই তুমি বুঝতে পারছো যে কি অবস্থা চেঞ্জ। এই চেঞ্জটা খুব দ্রুত আসছে, এটা বেশ কিছুদিন আগে, করোনার পরে তথ্য হলে পারে আরো বেশি হবে। তার মানে ইন্টারনেট ইউজার আরো বেড়ে গেছে। ইন্টারনেটের স্পিড দেখলে বোঝা যায় যে ব্রডব্যান্ড লাইনেও স্পিড কমে গেছে, মানে আসলে ক্যাপাসিটির চেয়ে ইউজার অনেক বেশি হয়ে গেছে। তাহলে এই চিত্রটা দেখে তোমরা বুঝতে পারছো যে এই সেক্টরটাও কিন্তু একটু ফুলে ফেপে উঠছে এবং ভালো হচ্ছে। বিল্ডিং ইউর ক্যারিয়ার অ্যাজ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সারের কথা আমরা প্রায় শুনি। ফ্রিল্যান্সিং এর ট্রেনিং হয় সরকারি বেসরকারি ভাবে, আমাদের আইসিটি মন্ত্রণালয় ফ্রি ফ্রিল্যান্সিং এর ট্রেনিং দিচ্ছে, এবং এটা থ্রাস্ট সেক্টর হিসাবে ধরা হচ্ছে। এবং বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাক প্রথম সারিতে থাকলেও দ্বিতীয় সারিতে, দ্বিতীয় অবস্থানে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা ঘরে বসে আইটি নির্ভর কাজ করতে পারি, ডোমেস্টিক এবং বাইরের কাজ, এবং এই বাইরের বিভিন্ন সফটওয়্যার ভিত্তিক বিভিন্ন কাজ করে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এটা আমাদের আইসিটি মন্ত্রণালয় এবং বর্তমানে সরকার এটা ব্যাপক উদ্যোগ নিয়েছেন। আমাদের জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এটা উদ্যোগ, এবং আইসিটি মন্ত্রণালয়ের এটা উদ্যোগে এই ফ্রিল্যান্সিং এর কাজ করছে। আমি চাঁপাইনবাবগঞ্জ যখন ছিলাম তখন বেশ কিছুদিন এই ফ্রিল্যান্সিং টু এন্টারপ্রেনিউর, ফ্রিল্যান্সিংকে কিভাবে এন্টারপ্রেনিউর করা যায় তার জন্য আমি মেন্টর হিসাবে বেশ কিছুদিন কাজ করেছি। আইসিটি মন্ত্রণালয়ের প্রেসক্রাইব মেন্টর ছিলাম আমি। যখন আমাদের মাননীয় সচিব এনআই খান ওখানে সচিব হিসেবে ছিলেন, তিনি নিযুক্ত করেছিলেন আমাকে, আমি সেখানে ফ্রিল্যান্সারদের সঙ্গে কাজ করেছি। এবং এটা আবার আরেক ফেজে চালু হয়েছে, এখন থানা লেভেলে এই ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে, এবং এতে একটা ব্যাপক সাড়া পাওয়া গেছে। এবং এইটা মনে করা হচ্ছে যদি ইয়াং জেনারেশন এই কাজটাকে ভালো করে রপ্ত করতে পারে, তাহলে বাংলাদেশে তৈরি পোশাককে ছাড়িয়ে যাবে এই সেক্টরটা, যে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে, যেটা কম বিনিয়োগ করেই কিন্তু আমরা ভালো অর্জন করতে পারি। এখন আমরা দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কতগুলো জিনিস জড়িত। আমাদের সময় আর খুব বেশি নাই, এই জন্য আমি এগুলো ব্যাখ্যা দিচ্ছি না। এটা ফ্রিল্যান্সিং এর সাথেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে আগাচ্ছে। এই জায়গাগুলো চেঞ্জ হচ্ছে, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন রোবোটিক, বিভিন্ন কিছু
মেশিন লার্নিং করার, এই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো, তোমরা পরবর্তীতে জানবে আইসিটিতে আছে। তা আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে অনেক দেশই এটাতে অনেক আগিয়ে গেছে, আমরা অনেক বেশি দূর আগাতে পারিনি, তবে আমরা বসে নাই। আমরা যেরকম ধরো ইন্টারনেটের ক্ষেত্রে, মেশিন লার্নিং এর ক্ষেত্রে, এই যেরকম আমরা শেখাচ্ছি তোমাদের, এটাও একটা এক ধরনের মেশিন লার্নিং। ইন্টারনেট বা অন্যান্য আরো যে খাতগুলো আছে, গ্রাফ অ্যানালাইসিসের ক্ষেত্রে, অডিও অ্যানালাইসিসের ক্ষেত্রে, ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, এই যে বিভিন্ন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়গুলো ব্যবহার করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, দেখো ই কমার্সের মাধ্যমে মার্কেট সাইজ বাংলাদেশে ই কমার্সের মাধ্যমে দেখো দিন দিন আস্তে 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 কি অবস্থা হচ্ছে, মানে ট্রেন্ডটা আমাদের ই কমার্সের এটা বাড়ছে। তাহলে এখানেও ই কমার্সেও একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং ভালো করছে। আমরা এই সেক্টরেও বিনিয়োগ করতে পারি, উদ্যোগ নিতে পারি, ভালো করতে পারি। আইসিটি এক্সপোর্ট, আইসিটির বর্তমান এবং ফিউচার এক্সপোর্ট, আইসিটি ওরিয়েন্টেড যে সফটওয়্যার বা অন্যান্য বিষয়গুলো আমরা যে রপ্তানি, বাইরে রপ্তানিও করছি। দেখো 2007 থেকে কি অবস্থা ছিল, আর 2014 সাল থেকে এটা কিন্তু ব্যাপক চেঞ্জ হয়েছে। এবং কোন ধরনের প্রোডাকশন কালার দিয়ে আমরা বুঝিয়েছি। এখন দেখো এই যে এই অবস্থা আমাদের আসছে। তাহলে আমরা এই গ্রাফটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের এক্সপোর্ট আইসিটি ওরিয়েন্টেড যে জিনিসগুলো, প্রোডাক্টগুলো, সফটওয়্যার বা বিভিন্ন কাজকর্মগুলো কিন্তু সেটা কিন্তু হচ্ছে, মানে বাড়ছে। তাহলে এই ক্ষেত্রেও সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এই ক্ষেত্রেও আমরা ইয়াং জেনারেশনকে কাজে লাগাতে পারি, তোমরা কাজে লাগতে পারো। এটা একটা ভালো সেক্টর এবং ট্রাস্ট সেক্টর, খুব উদীয়মান সেক্টর হিসাবে বিবেচিত হচ্ছে এবং এটা আমরা আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তারপরে এই যে দেখো বাংলাদেশে আইসিটি সেক্টরে নিউ ড্রাইভ অফ ইকোনমিক গ্রোথ। দেখো ইন্ডিয়া ভালো অবস্থানে আছে, তারপরে কিন্তু বাংলাদেশ আছে। দেখো এই একটা চিত্র দিয়ে কোন দেশের কি অবস্থান ইকোনমিক গ্রোথ এবং কোন কোন সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন, মানে আইসিটির কোন কোন ক্ষেত্রে কার কতটুকু অবদান, সেটা আমি একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। দেখো ইন্ডিয়ার অবস্থান, বাংলাদেশের বিভিন্ন স্ল্যাব করা আছে কালার দিয়ে, নিচে তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে আসি এক্সপোর্ট, আমাদের কোন কোন ক্ষেত্রে আমাদের এক্সপোর্ট, ফ্রোজেন ফিশ, এগ্রিকালচার। দেখো কোনটার ক্ষেত্রে কি পরিমাণ আমরা এখানে দিয়েছি। এখানে এটা নাই, আইসিটি সেক্টরের টা নাই। দেখো ফ্রোজেন ফিশ আমরা মাছ রপ্তানি করছি, এগ্রিকালচার করছি, লেদার রপ্তানি করছি, জুট বা জুট জাতীয় প্রোডাক্ট করছি। মানে আমরা জুট মিল অনেক বন্ধ হয়ে গেলেও প্রাইভেট জুট মিলগুলো কিন্তু ভালো করছে, এখানে কিন্তু একটু নজর দেওয়ার আছে। এই যে এইটা হলো এই যে 16 পয়েন্ট, এইটা মানে তৈরি পোশাকের এই যে ওভেন গার্মেন্টস। তাহলে এই দুটাই হলো 17 এবং 16%, এটা গার্মেন্টস রিলেটেড এইটা। তো তার মানে আমরা শুধু গার্মেন্টস রিলেটেড এক্সপোর্ট ওরিয়েন্টেড এর মধ্যে আছি, আর অন্যান্য সেক্টরগুলো কম কম আছে। কিন্তু এখানে কিন্তু আমরা আইসিটি বা আরো অন্যান্য ক্ষেত্রগুলো, যেরকম বললাম সিমেন্টের রপ্তানি করছি, ওষুধ, এগুলো কিন্তু বাড়ানো যেতে পারে। আর স্লাইড আছে, দেখো 1 মিনিটে হয়ে যাবে। এখানে দেখো আমরা চায়নাতে যে রপ্তানিগুলো করছি কিরকম, আমাদের চায়নাতে রপ্তানির পরিমাণ বাড়ছে এবং কোন কোন সেক্টরের তার তথ্য এখানে কিন্তু দেওয়া আছে। তোমরা দেখো ফ্রোজেন ফুড, কোন ফুড বা কি কি আমরা রপ্তানি করছি সেইটা চিত্র দেওয়া আছে এবং আস্তে 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 বাড়ছে, কমছে, বাড়ছে, এইরকম একটা অবস্থানে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকে। তাহলে আমরা সাম আপটা করি। তাহলে বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানির বর্তমান অবস্থা তোমরা ডাটাবেসটা দেখে বুঝতে পারছো যে এইটা, হ্যাঁ, বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানির সম্প্রসারণের ক্ষেত্রে কিছু বাধা আছে, অবকাঠামোগত বাধা আছে, স্কিলনেসের বাধা আছে, যে আমাদের লেবার আছে, কর্মী আছে, কিন্তু স্কিলড কর্মী কম। তারপরে বিদ্যুতের ঘাটতি ছিল, সেটা মোটামুটি মিটে গেছে, বা অন্যান্য অবকাঠামোগত, আইনগত, আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে, সেগুলো যদি আমরা নিরসন করতে পারি, যে শর্টফলিং গুলো আছে সেগুলো, টেকনোলজিক্যাল কিছু ব্যারিয়ার আছে,
তো সেগুলো যদি মিট আপ করতে পারি তাহলে আমরা এই সেক্টরগুলোতে যে জিনিসগুলো আমরা আমি দেখালাম, তাহলে তোমরা ভাবতে থাকো যে এই জায়গাগুলোতে উন্নতি করা যেতে পারে, এই সেক্টরগুলোতে ডেভেলপ করা যেতে পারে, যার দ্বারা আমরা ভবিষ্যৎ সম্ভাবনা আমরা দেখছি এবং আরো ভালো সামুদ্রিক মাছ আহরণ। ইতিমধ্যে তোমরা জানো মালদ্বীপের সাথে কিন্তু আমাদের একটা চুক্তি হতে যাচ্ছে সামুদ্রিক মাছ আহরণের ক্ষেত্রে। আমরা সামুদ্রিক মাছ যেমন ইলিশ আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি বা অন্যান্য দেশে রপ্তানি করছি সামুদ্রিক মাছ। তো এই মার্কেটটা বাড়তে পারে। আরো সম্ভাবনাময় অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোকে আমরা হাইলাইট করতে পারি, ইনলাইটেড করতে পারি, করে সেই সেক্টরগুলোকে ডিমান্ড ক্রিয়েট করে আমরা ভালো করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে আমি একটু দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের। স্যার আমার কি দেখি কমেন্ট গুলো দেখি, কার কি প্রশ্ন। আসি, আমি উদ্যোক্তা হতে চাই স্যার, আমি নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থান করতে। লাইলা তাসনিম নরিন, ধন্যবাদ এই চিন্তা ভাবনার জন্য যে তুমি উদ্যোক্তা হতে চাও। তারপরে আসি, কোন প্রশ্ন। স্যার আমার স্কুলের একজন স্যার বলছিলেন তুমি ভবিষ্যতে কি হতে চাও? স্যার আমি বলেছিলাম আমি একজন ব্যবসায়ী হতে চাই। হ্যাঁ ধন্যবাদ, অবশ্যই এটা একটা ভালো জিনিস। স্যার আমাদের তো সব সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়নি, তাহলে পরীক্ষা কিভাবে দিব? স্যার অনলাইনে পরীক্ষা কিভাবে দিতে হবে এ সম্পর্কে ধারণা নেই। অনলাইনের পরীক্ষার ব্যাপারে তোমাদের যে স্যার দায়িত্বে আছেন সে তোমাদের ট্রেনিং দেওয়া হবে, আর যতটুকু পড়াশোনা হয়েছে তার মধ্যেই পরীক্ষা হবে, সেটা সমস্যা নাই। আমরা যারা কোশ্চিন করবে তারা এই বিষয়ে নজর রাখবে। তো আর তোমরা সিলেবাসটা ফলো করবে। আসি তারপর এক্সাম রুটিন তোমরা পাবে ইয়েতে, নেটে পাবে। আর আছে? ধন্যবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আরো সৃজনশীল অনলাইন পরীক্ষাতে টাইপ করে না খাতায় লিখে ছবি তুলে দিবে। তোমাদের এই জিনিসগুলো গুগল ক্লাসরুমের মাধ্যমে পরীক্ষা দিতে, হ্যাঁ গুগল ক্লাসরুমের মাধ্যমেই পরীক্ষা দেবে, যেহেতু কলেজে আসা যাচ্ছে না। কোনো প্রশ্ন? তোমাদের ক্লাসে যোগদান করার জন্য অশেষ ধন্যবাদ। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো বা আমার মেইলে লিখে পাঠাতে পারো, কোনো সমস্যা নাই, আমি সেটার উত্তর দেব এবং সামনে ক্লাসে জবাব দেওয়ার চেষ্টা করব। অনেক সময় ধরে ক্লাস নিলাম, কারণ আমি এই চিত্রগুলো যে পরে স্লাইড বাংলাদেশে কোম্পানি সংগঠনের ভবিষ্যৎ এবং সম্ভাবনার যে চিত্রগুলো তোমাদের বইয়ে নাই, এগুলো আমি সম্মুখ দেখানোর জন্য আমি চেষ্টা করলাম। আরো অনেক সেক্টর নিয়ে কথা বলার ছিল পার্ট বাই পার্ট করে, কিন্তু আসলে তা আমাদের তো সময় সীমাবদ্ধতা আছে। পরে খুললে তোমরা আসলে ওই পার্ট বাই পার্ট হয়তো আবার দেখানো যেতে পারে বা আলোচনা করা যেতে পারে। তোমরা যদি আলোচনা করতে চাও তা আমার সাথে আলাপ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী এবং সুপ্রিয় অডিয়েন্স, যারা এই ক্লাস এতক্ষণ দেখছেন ধৈর্য সহকারে, অনেক বড় একটা ক্লাস নিয়ে নিলাম, আপনাদের অনেকের হয়তো ধৈর্যচ্যুতি হতে পারে, তো আমি তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যে সব শিক্ষার্থী আছেন তাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আশা করি ভালো লাগবে। এই ডাটাগুলো দেখে বা বাংলাদেশের অবস্থানগুলো আমরা মুখে মুখে বলি যে এই ক্ষেত্রে ভালো না, কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই ভালো কিছু আছে। তো সবাইকে আজকের মতো সবাইকে এই শীতের সকালে সাধুবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি।